মাধ্যম যাই হোক মধ্যমই উত্তম এ বিষয়ে আলোচনা করবেন এবং এই যে লেখালেখি সিনেমা এবং সমসময় এই সব কিছু নিয়ে বলবেন সাংবাদিক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আমি এখনো সত্যি কথা জানি না যে আমি কেন আছি। হ্যাঁ, বিনায়কদা বললেন আমি মাঝে মাঝে বেশ কিছু বোকামি করে ফেলি, আমার স্ত্রী সেটা প্রায় রোজই দেখান। তো তার মধ্যে একটা বোকামি আমি স্ত্রীর সামনে করিনি, বিনায়কদার সামনে করেছি হ্যাঁ বলে না বুঝি। কিন্তু আপনারা কিছুক্ষণ পর বুঝতে পারবেন যে আপনাদের তরফ থেকে একই কাণ্ড হচ্ছে। আপনারা বসে থাকছেন, আমার কথা শুনছেন, কোনো কারণ নেই। আমি কোনো মানে খুব ক্লিশে জানি এটা, কিন্তু মাইক নিইনি বলে অমাইক আমি হয়ে বলছি না, সত্যি বলছি। কারণ আমি আর বিনায়কদা শুরুতেই যেটা করলেন সেটা তো সাংঘাতিক কাণ্ড করলেন আর কি। বাণী কুমার মানে আমার ঠাকুরটা ছিলেন, তাতে আমার সত্যি বলতে কোনো ক্রেডিট নেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সত্যি কথা বলতে হ্যাঁ মানে যখন তুললেনই কথাটা, মানে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে থেকে বড় হয়েছে। যেটা হচ্ছে যে আমাদের বাড়িতে বাণী কুমারের 3 ছেলে 2 মেয়ে। আমার বাবা ছাড়া বাকিরা থ্যাঙ্কফুলি বেঁচে আছে। এবার ছোট থেকে খুব রাগ, কারণ ওই মহিষাসুর মানে মহালয় আসার 2-3 দিন আগে থেকে একটা আলাদা আমাদের বাড়িটা নর্মালি লুচি সাদা আলু তরকারি হচ্ছে, খুব খারাপ আলু পটল হচ্ছে, যেমনটা হয়ে থাকে অনেক বাড়িতেই, সেইগুলোই হতো। কিন্তু সেগুলো নিয়ে সবাই সরব থাকতো। কিন্তু মহালয় আসার 2-3 দিন আগে থেকে ওই খারাপ আলু পটলটাও কিরকম ভক্তি করে খাচ্ছে সবাই। হ্যাঁ মানে একটা আলাদা জগতে চলে যেত। এবার যা হয় আর কি, আমি জয়েন্ট ফ্যামিলি ছিল, এটা আক্ষেপে এখন নেই। তো জয়েন্ট ফ্যামিলি ছিল, আমরা সবাই ছেলেরা, আমার মা আমার জেঠিমা বলতো যে রাক্ষসের পাল ফিরেছে আর কি। তো আমরা জেগে উঠতাম হচ্ছে সন্ধ্যে 7:30, 8টা, 9টা থেকে, তার আগে শান্ত কেউ জানেও না। তো এইবার আমরা খুব বিরক্ত হতাম যে দূর বাবা, মানে ঠিক আছে মহিষাসুর মর্দিনী সাংঘাতিক কাণ্ড হয়েছে, আরো অনেক কাজকর্ম হয়েছে, অত শুনলাম 3 বছর আগে থেকেই তো আমরা তাতে ভাসছি, আবার এবছর কেন বা আবার পরের বছর কেন? আমরা খুব বিরক্ত হতাম। এবং ভোরবেলা তুলে দেওয়া, ওট ওট ওট, কানের কাছে রেডিও চালিয়ে দেওয়া, খুব বিরক্ত। মানে 4টে কে ওঠে। হ্যাঁ মানতে পারি ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, অস্ট্রেলিয়াতে উঠবো, অবশ্যই উঠবো, কিন্তু একই কাণ্ড, মানে এটাতেও উঠতে হবে। এবং উঠে ঢুলতে ঢুলতে শুনছি খুব ভাল লাগছে কিছু, আবার ঢুলছি মাঝপথ থেকে আবার কেউ নাড়িয়ে দিচ্ছে তুলে, হ্যাঁ হ্যাঁ অমুক হচ্ছে, এবার বোধহয় বধ হবে, কিছু একটা বোর লাগে অনুষ্ঠানটা, এই ফুলে ব্যাপারটা। এবং তারপর থেকে শুরু হয়ে যেত, দেখতাম আমার জেঠু, আমার পিসি, ওরা সবাই, ওরা না আমার পিসি টিসিরা চলে আসতেন সেদিকে, ওরা সবাই ওই সময়টায় চলে, ওই যে সময়টায় চলে যেত, ওরা তো ওই সময়টা বাঁচছে। বাতের ব্যথা, স্পন্ডোলিসিস বাকি বা আরো নানা যেমনটা বয়স হলে হয়ে থাকে সেসব আছে, কিন্তু মহালয়ার দিন সেগুলো পাচ্ছি না ওদের মুখে। আমরা বোর হচ্ছি, তারা সব হচ্ছে। এইটা আমি এবং আমার আরেক দাদা আছে, আমি নাম বলছি না, আবার মনে হচ্ছে শুধু নিমরপ করছি, তার সে বিখ্যাত। তো আমি, সে এবং আরো কয়েকজন মিলে আবার এরা শুরু করলো, আবার সেই শুরু হবে আমাদের বাবা সেদিন কি করতো। হ্যাঁ ওদের কাছে কি, ওদের কাছে পঙ্কজ বলি হচ্ছে পঙ্কজ জ্যাঠা। হ্যাঁ আচ্ছা পঙ্কজ জ্যাঠা, প্রমোদেশ বুড়োকে বলছে প্রমোদেশ জ্যাঠা, বলে কে সাইকেল বাড়িতে এসছে, নজরুল বাড়িতে এসছে, আচ্ছা নজরুল বাড়ি এসছে, বলছে হ্যাঁ বাড়ি এসছে। তো ঠিক আছে, ওরা ছোটবেলায় সব দেখেছে, কিন্তু আমাদের কাছে তো দূরে ছবি বা বই, তার চেয়ে বেশি কিছু তো নয়। পঙ্কজ জ্যাঠা কি, পঙ্কজ মল্লিক। তো তারা বলছেন যে এই পঙ্কজ জ্যাঠা এটা করলো, পঙ্কজ জ্যাঠা তারপরে করে হয়ে যাওয়ার পর, অনুষ্ঠান হয়ে যাওয়ার পর কচুরি, অনেক কচুরি। আর মানবে আমি যা শুনতাম আর কি, যে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সামন মিত্র, তারা খুব মজা টজা করতেন, মানে খুব ভেরি গুড ফাজিল ছিলেন। তো
তো তারা ধরতেন যে আমাদের এই কচুরি খাওয়াতে হবে এবং করতে হবে, তো আমাদের এই মুখস্থ হয়ে গেছে এই গল্প। আমরা যদি হ্যাঁ আমি জানি এরপর মানবেন্দ্র বাবু কচুরি খেতে চাইবেন এবং অমুক দোকান থেকে কচুরি কেনা হবে এবং তমুক ট্রামে চলে যাবেন, সবটা জানি। ওর লাগতো। অনেক পরে বুঝেছি যে এই এই আমার আমার জ্যাঠা, কাকা, বাবা সর্বস্ব আমরা যাদের বলে এসেছি, তারা ওই কয়েকটা দিন ওই সময়টায় বাঁচতেন, একটা আলাদা রোদ্দুর খেলা করতো মুখে। এটা অনেক পর বুঝেছে এবং তখন খারাপ লেগেছে যে এ বাবা এখনকার ভাষায় বলতে গেলে খিল্লি করেছে। তো কিন্তু এটা বোধহয় এটা একটু ইমোশনালি হার্ট করা হয়ে গেছে। তো এখন খুব বুঝতে পারি যখন এই আমার জেঠু পিসি এদের মুখে আর খুব একটা অভিব্যক্তি খুঁজে পাই না, তখন খুব মিস করি। এবং মিস করি আরেকটা জিনিস যেটা এই এই মানে যেটা নিয়ে কথা বলার কথা, আমি জানি না কতটা বলে উঠতে পারবো, কিন্তু শিরোনাম যেটা, যে মাধ্যম যাই হোক এখন মধ্যমই উত্তম। আমরা এই মধ্যমের বাইরে খুব একটা যেতে পারি না। আবার মধ্যবিত্ত, মধ্য মেধা, বৃত্ত দিয়ে এখন করা যাবে না, করা যায় না। বৃত্তটাকে বাদ দিই, মধ্য মেধা বা হয়তো কোনো মেধাই নেই, সেটাই হয়ে গেছে মধ্য মেধা আমরা যাদের বলছি, বা মধ্যবিত্তদের ওইটাই একটা ডিফল্ট সেটিং হয়ে গেছে। এই যে চারিপাশে আমার জ্যাঠা পিসিরা, কাকারা যাদের দিয়ে ঘেরা থাকতো, তাদের বুঝুক বা না বুঝুক, তাদের যে ক্ষমতা, মানে আজকে পঙ্কজ কুমার মল্লিকের মোড়ে মোড়ে যে আমাদের পঙ্কজ কুমার মল্লিকের মূর্তি বানিয়ে যদি কিছু হয় না, তাও সে বলে একটা মূর্তি নেই মোড়ে মোড়ে, এটা হচ্ছে ডিসসার্ভিস বলে কিছু নেই, এটা হচ্ছে হতে পারে না। মানে পঙ্কজ কুমার মল্লিক কি কাণ্ড করেছেন ভারতীয় সঙ্গীত জগতে, এইটা আমরা যথাযথ সম্মান করতে পারিনি। এর জন্য আমাদের লজ্জা পাওয়া উচিত এবং আমরা লজ্জাটা পাই না। এইটাই হচ্ছে আমাদের মধ্য মেধার, আমরা ডিফল্ট সেট। আমি একদম মানে, এবং আমার একদিক দিয়ে মনে হচ্ছিল যে বিনায়কদা আমাকে বললেন, আমি আবার পাকাম করে চমৎকার একটা, মানে আমার মনে হচ্ছে চমৎকার একটা হেডিং দিয়ে দিলাম, কিন্তু আমি তো তাই এক অর্থে বোধহয় আমারই বলা উচিত, কারণ আমি তো একেবারে অ্যাভারেজ নিয়ে অ্যাভারেজ বল, অন্তত অ্যাভারেজ নিয়ে অ্যাভারেজ কেউ একটা বলুন। সবসময় শুনি যে বড়রা বলেন, যারা প্রকৃত অর্থে আমি মনে করছি যে যারা ট্যালেন্টেড তারা তো খুব একটা বলেন না, তারা টাকা আনো হচ্ছে ওরা অ্যাভারেজ, আর যারা অ্যাভারেজ আমার মতন তারা খুব কথা বলে, যে এখন আমি যেরকম বলছি, বা যেরকম সরি নো ডিসরেসপেক্টমেন্ট বা সাম অফ ইট ইজ মেন্ট। এই যে কালকে কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেল একটা গোটা বাংলায়, কি সাহিত্যের নোবেল দেওয়া, আচ্ছা ঘুম হচ্ছে না কারণ সাহিত্যের নোবেল দেওয়া হবে, খেতে পারছে না, আটকে আছে, ভাত রেডি, ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়ে যাক সাহিত্যের নোবেল। আচ্ছা সাহিত্যের নোবেল নিয়ে আমি কি করব, সেটা আমার ভালো কথা, কারণ যাদের জেনুইন ইন্টারেস্ট আছে থাকতেই পারে, তারা ফলো করছেন, তারা সবটা জানেন। কিন্তু অধিকাংশই তো জানেন যে মুরাকামির পাওয়ার কথা ছিল, আজ 10 বছর ধরে এলেন, আর নহলে হঠাৎ এবার বাজারে উঠলো অমিতাভ ঘোষ পাবেন। আচ্ছা কেন পাবেন, কি পাবেন, মানে আমার ইচ্ছে হতে পারে, যে অমুকে পাবে, XYZ পাবেন না, এখন XYZ বলতে XYZ পাবেন, সেটা আমার ইচ্ছে হতে পারে। অমিতাভ বচ্চন পাবেন, ইচ্ছে হতেই পারে। মনোজ বাজপেয়ী পাবেন, আমার মনে হতো রাহুল দ্রাবিড়কে আমি ঈশ্বর মনে করি, পাবেন সাহিত্যে নোবেল। যেমন ট্রাম্প ভেবেছিলেন যে শান্তিতে নোবেল পাবে, তো রাহুল দ্রাবিড় সাহিত্যতে নোবেল পেতেই পারেন, খুব সুন্দর লেখেন, কিন্তু ওনার একটা কথা আমি বলি। তো সেই সব না, সবাই ঠিক করলো যে না এ তো অমিতাভ ঘোষ পাবে, আমি জানি, আমি পুরোটা আমি দেখে নিয়েছি, বুঝতে পারছি। এইসব হলো, তো এটা একটা পর্ব গেল, এটা ঝড় গেল, তারপর একটা নতুন ঝড় শুরু হলো, সেটা আরো ইন্টারেস্টিং ঝড়, আমাকে খুব ইন্টারেস্ট করেছে। আমি ফেসবুকে দেখলাম একজন একটা ছবি দিয়েছে, আমি তো বলতেই পারবো না সাহিত্যে বা নোবেল কে পেয়েছেন, কারণ আমি উচ্চারণ করতে পারবো। তো ওই ভদ্রলোককে আমি বলছি, এরিয়ার ভদ্রলোক, হঠাৎ
হঠাৎ কয়েকজন দেখলো যে একটা বই বার করে ছবি দিচ্ছে, ছবি দিয়ে ক্যাপশনটা দুরন্ত। ক্যাপশনটা হচ্ছে বহু বছর বাদে, আমি লেখাতেই গলাটা বুঝতে পারছি, বহু বছর বাদে ধুলো ঝেড়ে বইটা আবার না। ব্রিলিয়ান্ট। উনি দেখিয়ে দিলেন একরকমায় যে আরে তোমরা তো আজকে তাকে নিয়ে মেতে উঠেছো, আমি কত বছর আগে থেকে তাকে চর্চা করছি, তাদের ধুলো জমে গেছে। এলাম এই যে জানানোর কৌশলটা, এটা কিন্তু অবশ্য মধ্যমেধার নয়, এটা উচ্চ মার্গে জানানোর কৌশল। আর আরেকটা দল দেখলাম যে এই ভদ্রলোক বিখ্যাত পরিচালক বেলা টারের সঙ্গে চিত্রনাট্য একসঙ্গে ছবিতে, বেলা টারের ছবি কিন্তু দেখেনি প্রায়। আর বেলা টারের ছবি যে জন্য দেখেছে সেটা সম্পূর্ণ অন্য কারণে কিন্তু দেখেছে, অসম্ভব যৌনতার ক্ষমতা পাবে বলে লুকিয়ে দেখেছে। তার চিত্রনাট্যকার পেয়ে গেছে, এই ভদ্রলোক না। তখন ওই আরেকটা দল সেটা বললো যে সাহিত্যে গেলই না বেলাটা বলে একটা পজ। এই পজ গুলো খুব ইন্টারেস্টিং লাগে। বেলাটা কেউ বুঝতে পারছে না কেন বেলাটা, কারণ ছোট না, আমিও যেরকম আমিও বুঝতে পারি, মানে আমি সব জায়গা টাইপ একটা ভাব আছে, অনেকে ভাবেন, কিন্তু আসলে তো তা নেই। এবার বেলাটা কেন বলছে, ট্যানজেন্ট হয়ে গেছে, বুঝতেই পারছি না কোন দিক দিয়ে অ্যাপ্রোচ ধরবো কোথায়। মানে অনেকদিন পর ধুলো ঝেড়ে বইটা বার করলাম তো বুঝে গেল, কিন্তু বেলাটা তারপরে আরেক খুবই মানে তিনি 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 দয়াময়ী, যিনি পোস্টার দিয়েছিলেন, তিনি লিখলেন 7-8 লাইন পর লিখছেন। প্রথমে বেলাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকানো ওয়াজ সব হয়ে গেছে, তারপর তিনি বললেন আমাদের জন্য বেলাটারের তো চিত্রনাট্য উনি করতেন, আমি তো তবে, এই যে আমি তো তবে ঠিক। এবার আমার পয়েন্ট হচ্ছে যে খুব ভালো বেলাটার সিনেমা করছেন, বেলাটারের চিত্রনাট্য লিখছেন, তিনি এত বছর পরে সাহিত্যে নোবেল পান। আরেকজন অনেক বছর আগে পড়ে ফেলেছেন, সবটা জানেন, চেক রিপাবলিকের অমুক গ্রামের বাদিকের বাড়িতে যে সাহিত্য হচ্ছে আমি জানি, ব্রিলিয়ান্ট। তাহলে ভাই বা বোন বা যারাই বোন, আপনারা করছেনটা কি প্লিজ আসুন। আমার এটা রাগের জায়গা, ওইটাই করতে পারি, আমার এইটা আমার ক্ষমতা। আমি প্রচুর মানে আমি নিজেকে ইনফ্যাক্ট দুরকম ভাবে ভাবতে পারি, তাতে অন্য কারোর কিছু এসে যাওয়ার কথা নয়, কিন্তু আমি একাধারে ঘোর পেসিমিস্ট এবং জাত অপটিমিস্ট। এই জাত অপটিমিস্ট এখানে আমার কথা বলছে। আপনারা কোথায় ছিলেন, আপনারা কোথায় আসুন না, আপনারা কোথায় ছিলেন যখন আমাদের ছোট থেকে বড়রা প্রশ্ন করতে শেখায়? লালমোহন বাবু আমাদের কিন্তু এটা কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন কোথায় আমাদের। আমি কতবার যে কথাটা বলতে হবে ভাবছি, একবার কমন বলে দিচ্ছি, নো ডিসরেসপেক্ট নেই, সাম অবভিয়াসলি নেই। সেটা হচ্ছে যে ইতিহাস যখন পড়া হতো স্কুলে, আমি ইতিহাস পড়েছি, তো ইতিহাস যখন মানে আমি পোস্ট গ্রাজুয়েশনেও, তো ইতিহাস যখন পড়া হতো স্কুলে বা এখনো যখন হয়, সবসময় শুনি, কয়েকটা স্কুলের বাইরে শুনতাম যে আমি দিল্লি বোর্ড আইসিএসসি পরীক্ষার পর, ওই ফাইনাল পরীক্ষার পর ইতিহাসের বই পুড়িয়ে দেওয়া হচ্ছে। সল্টলেক স্কুলে, সল্টলেকের চত্বরে কিছু স্কুলে আমি দেখেছি, সাউথ কলকাতায় শুনেছি হয়। অঙ্কের বইটা মোটা হয়, তো ফিজিক্সের বই মোটা মোটা পড়ে না, ওটা দিতে হয়, দিয়ে বা বেঁচে দেওয়া। ইতিহাস একটা অত মোটা হয় না, ওটা পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমি যে স্কুলে 9 থেকে 12 পড়েছি, সেই স্কুলেই আবার আমার প্রিন্সিপাল কি মনে হয়েছিল কে জানে, আমাকে পড়াতে ডেকেছিলেন। আমি কোনোদিন পড়াইনি, কিন্তু সেটা আমার একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স। আমার প্রথম চাকরি, আমি কোনোদিন টিউশনই করিনি, আমি হঠাৎ ইতিহাস পড়াতে ঢুকে গেলাম। তো আমি তখন এই স্টুডেন্টদের সঙ্গে বসে, এবং আমি খুব গল্প করতাম, বয়স বেশি ছিল না, তো তাদের 11-12 ছেলে মেয়েদের প্রেম টেম একটু ইয়ে করে, তো ফলে যা হয়। আর তখন আমার একটা ব্যান্ড ছিল, আমার মানে ব্যান্ড থাকলেই লম্বা চুল হতে হয় তা না, কিন্তু আমার লম্বা চুলের ইচ্ছে ছিল।
লম্বা চুল তাই ছিল, তার উপর ব্যান্ড করতাম, তাই লোকে ভেবে নিয়েছিল যে ব্যান্ড করলেই লম্বা চুল করতে না। তো আমার তখন ব্যান্ড ছিল, আমি শো করতাম, টিভিতে মুখ দেখা যেত, ওই যা হয়। সে আবার ইতিহাস পড়াতে এলো, তো যেহেতু পপুলার ছিল, তো তখন আমি জানার চেষ্টা করেছিলাম যে এই যে ইতিহাসের বই পড়ানো তোমাদের থেকে 3 বছর সিনিয়ররা করলে, এটা কেন করলো? ওটা যেটা বললো খুব সহজ, সেটা হচ্ছে যে যেভাবে ইতিহাস বা যে কোনো সাবজেক্ট পড়ানো হয়, পড়ানো কি হয়, অ্যাংলো মারাঠা ওয়ার আমি কেন পড়বো, ওয়াই, আমার কি কাজে লাগে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে সব কি কাজে লাগে, না লাগে না। অ্যাংলো মারাঠা ওয়ার, আচ্ছা আমি পড়লাম, কিন্তু অমুক সালে তমুকটা হয়েছিল এবং 16টা জিনিস বলা হলো, তাতে তো কোনো লাভ হচ্ছে না। সোসাইটি কি গেইন করছে তা থেকে, কি লার্নিং আমি পাচ্ছি, এইসবে কেউ যায় না। তো আমি বললাম আমার প্রিন্সিপালকে যে একটা কাজ করি না, ইতিহাসটা পড়াই, ক্লাস 11তে একটু চাপ কম থাকে, তো ক্লাস 11 একটু এক্সপেরিমেন্ট করি। বললো তুই কর, কি করবি? আমি বললাম যে কলোনিয়ালিজম পড়াতে হবে, তো কলোনিয়ালিজম যদি 3 ভাবে পড়ানো যায়, একটা হচ্ছে ক্রিকেটের ইতিহাস দিয়ে, কারণ ক্রিকেটটা ওরা আমাদের এখানে এনেছিল, চা দিয়ে, আর ক্লোদিং, এই 3টে দিয়ে যদি কলোনিয়ালিজম পড়ানো যায়, ঠিক আছে। 11 না 12 কি করে, 12 তো ভোট তো আর এমনি প্রশ্ন করবে। পড়াতে লাগলাম, চমৎকার দেখছি ইন্টারেস্ট অনেকেই, কিন্তু প্রবলেমটা হয়ে গেল সিনিয়র যাদের কাছে আমি পড়েছি, এখন আমি কলিগ হয়ে পড়েছি, তারা বলে না এটা তো হতে পারে না, এটা তো আমি ছকের বাইরে যাচ্ছি। ছকের বাইরে কেন? এই যে ছকের বাইরে কেন, আমরা খুব কথা শুনি কর্পোরেটে, তো আমরা থিঙ্ক আউট অফ দ্য বক্স। আরে বক্সটাই তো আমি জানি না, আমাকে তো বক্সটাই কেউ দেখিয়ে দেয়নি, তাহলে থিঙ্ক আউট অফ দ্য বক্স আমি করবোটা কি করে আর কি বা করবো? আমাকে তো বলা হয়েছে এই যে পাওয়ার ডাইনামিক্সটা চলে না, কোনো প্রশ্ন নাই, আমি পড়াচ্ছি বা আমি বলছি, ফলে আমি ঠিক, তুমি তো কোনো প্রশ্ন করবে না, তুমি আবার প্রশ্ন করবে না। তুমি প্রশ্ন করতে পারো যে এইটা আপনি যেটা বলেছেন আবার বলবেন, সেটা প্রশ্ন হয় না, জানতে চাওয়া হয়, কিন্তু তার বেশি কিছু নয়। প্রশ্ন তুমি করবে না, এই প্রশ্ন আমরা করবো না এবং বাড়ি চলে আসবো। মা বলেছে সন্ধ্যেবেলা আলো কমে আসার আগে বাড়ি চলে আসবো। রাস্তা দিয়ে আসছি, রাস্তা দিয়ে আগে হতো না, খুব আগে, মানে আগে বলতে বলছি আমার বেড়ে ওঠার সময়টা কলকাতায় ওই আর্লি 90s, যে হইচই, খুব হইচই কি হয়েছে না, ল্যাম্প পোস্টে চোর সন্দেহ করে কাউকে একটা পিছমোড়া করে খুব মারা হচ্ছে। এবার বিকেলবেলা আগে বাজার অনেকে যেতেন, সকাল বিকেল, তো বিকেলে বাজার করতে যাচ্ছিল কেউ একটা, এটা কমন দৃশ্য ছিল, কি হয়েছে মারছে, ও আচ্ছা আমি এটা মেরে চলে, কি ওটা মেরে চলে, এটা হতো। এখন এটা হয় না। ইনফ্যাক্ট বিনায়কটার সঙ্গে কথা বলছিলাম ফোনে, তখন বিনায়কটা এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললেন, বলে এখন আবার সেটাও হয় না। তাতে আমার মনে হলো এই জন্য হয় না, বলে এর জন্য ডেজিগনেটেড কিছু লোক আছে, তো ওরা নিয়ে দেবে, মব লিঞ্চিংটা হবে, মব লিঞ্চিংটা হবে। আর আমরাও, আমাদের শেখানো হয়েছে, আমরাও শিখেছি, শুধু বড়দের কেন দোষ দেবো, নিজেরাও কিছুটা নিই, আমরাও সমবেতভাবে শিখেছি না, কিছু করে চলে এসো, এসে দরজাটা জানলাটা বন্ধ করে আওয়াজ হবে, মারবে, হ্যাঁ, লিভারে ফাটিয়ে দেবে, ঘিলু পার করে দেবে, চলে চলে এসে সূর্যকুমার যাদব আছে, মিছিল, দুর্গাপুজোর মহা মিছিল আছে, মহানবমী, সব মহা, সন্ধ্যেবেলা সান্ধ্যকালীন টিভিতে খাপ পঞ্চায়েত আছে, আরো কত কিছু আছে, ওটিটি, তো সবকটা সাবস্ক্রিপশন নেওয়া থাকলে তো আমার চিন্তাই নেই। আমি একটা ড্যানিশ সিরিজ দেখছি, মডার্ন মিস্ট্রি, বাইরে মার্ডার হচ্ছে, আমরা কেউ কোনো প্রশ্ন করিনি, এবং আমাদের মা রাও বাবারাও বলেছে যে কি করবি বল, তোর মনটা বড় নরম, তুই এর সহ্য করতে পারবি না, তুই তো নিতে পারবি না, কি তুই একটা কাজ কর, তুই খেয়ে কি করে দেবো, আলু পোস্ত করে দেবো, আমরা আলু পোস্ত মুখে খেয়ে ভালো করে চলে যাই।
কাঁচা তেলটা শেষে দিলে বলে আমরা ঘুমিয়ে পড়ছি। এবং এইটা চলে এসছে এবং এইটা চলে আসছে। আমাদের কেউ প্রশ্নটা করতে শেখালো না, কেউ গিয়ে বললো না যে যা না বাইরে যান, কিচ্ছু করতে পারে। আমি মার খেতে পারি, মার খাওয়ার কি ভয় আমার নেই? অবশ্যই আছে। বড় বড় আমিও তো, আমি যখন এখন লেখালেখা মাথায় উঠেছে, কিন্তু যখন লিখতাম খুব বেশি করে কাগজের কথা বলছি, তো প্রথমে তো আমি জানি কাগজের একটা ইয়ে রয়েছে, একটা লাইন অফ থট রয়েছে, এটার বাইরে পা দেওয়া যাবে না। Think out of the box, but never step outside the line. করতেই পারো, তাহলে ভাই দেখো অন্য চাকরি, সব জায়গায় আছে। এটা তো আমি যে প্রতিষ্ঠানে আছি শুধু তা নয়, সব জায়গায় তাই আছে। আমরা কিছু কিছু নাম উচ্চ রেখে যেতে হয়, আমাদের বলা হয় যে আমাদের বলাও হয়। ফলে আমি এখন যে কাজটা করি, আমি এখন একটু কমেছে, কিন্তু ধরা যাক বছর দুয়েক আগে আমি কোনো লেখককে যখন বলতাম যে আপনি একটা লেখা দেবেন, বা তিনি হয়তো বললাম আমি একটা গল্প দেবো, আমি প্রথমে বলতাম যে দ্বীপ 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 বিষয়গুলো বা নামটা নেই তো, আপনি বাদ দিয়ে দেবেন, কারণ ওরকম কিছু ঘটেইনি তো অঞ্চল। বিশেষ কোনো পার্টি নেই, বিশেষ কোনো কথা হয়নি, বিশেষ কেউ এক্সিস্টই করেনি। কি ওই শোলেতে, শোলে না, ওই ইয়ের মতো একে হাঙ্গালের বিখ্যাত আছে, मैं कौन हूं मैं कहां हूं, इतना सन्नाटा क्यों है? इतना सन्नाटा क्यों है इज द प्रॉब्लम। इतना सन्नाटा इसलिए है কারণ আমাদের শেখানোই হয়নি যে বোম মারো, বা বোম মারতে গেলে আবার আমরা প্রথমে মেরে দিই। ফেসবুক এখন যেটা খুলেই নি, প্রথমে মেরে দাও। এটা সানি দেওয়াল খুব করতেন, আমার সেই জন্য সানি দেওয়ালকে খুব ভালো লাগে। বাঙালিরা ভুল সানিকে পছন্দ করে ফেলেছে। না না, কি আপনারা সানি লিওনের কথা বলতেন, আমি সানি গাভাস্কার। আমি বলছি যে সানি দেওয়াল খুব ভালো ছিল। সানি দেওয়াল কি করতো, সানি দেওয়াল দাম করে ঘুষি মারতো একজন, মাজরা খেয়া থাকে। প্রবলেমটা কি ছিল সেটা পরে যান, কিন্তু এইটা ভালো। আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে এটা খুব ভালো, মারো হয়। তো এইটা শিখে ফেলেছি আমি, মারতে হবে। কিন্তু বাইরে গিয়ে তো আমরা মারতে পারবো না, আমরা ভেতর থেকে গুলি চালাবো, মেঘের আড়াল থেকে আমরা তীর চালাবো। আমাদের এইটা ভাল লাগে। এবং আমাদের ভাল লাগে হচ্ছে জানলা ভাগ করে দেখবো যে কার রথের চাকাটা ভেসে গিয়েছিল এবং সে তীরটা খেয়ে, তারও ভাল লাগছে। কিন্তু সে তো মহাকাব্যিক হয়ে গেল, সে কিন্তু পিঠ ফিট প্রশস্ত করে বসে আছে মা তীর, সে তো নাম করে গেল, সে তো মহাকাব্যিক হয়ে গেল। তো আমরা পড়ে আছি ইন্দ্রজিৎ এবং কর্ণর মাঝখানে ত্রিশঙ্কু হয়ে। দিস ইজ আওয়ার মেইন প্রবলেম। আরেকটা কি প্রবলেম জানেন তো, মানে কিরকম দেখলাম, আমি শুরুতেই বললাম সব জানটা ভাব আছে, বেরোচ্ছে। তো রাহুল দ্রাবিড়, যাকে আমি মানে লীলা মজুমদার এবং রাহুল দ্রাবিড় অদ্ভুত কম্বিনেশন জানি আমি, আমার ঈশ্বরের মতো মনে করি। রাহুল দ্রাবিড় সম্ভবত ব্র্যাডম্যানের নামে একটি ব্র্যাডম্যান ওরেশন বলে হয় স্পিচ, সেখানে সম্ভবত বলেছিলেন, বা কোনো একটা বড় স্পিচে বলেছিলেন যে ভারতীয়দের দিয়ে বলেছিলেন, এই বাঙালিদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রযোজ্য আমার মনে বলেছিল যে আমাদের একটা জিনিস শেখানো হয়নি, আমাদের ব্যর্থ হতে শেখানো, আমাদের ঠিক শেখানো হয়েছে ব্যর্থ না হতে। সেটা কেউ শিখে উঠতে পারেনি, নাহলে এই অবস্থা হতো না আমাদের। কিন্তু উনি বলেছিলেন, রাহুল দ্রাবিড় বলেছিলেন যে all of us should learn to fail and fail well. এই যে fail well, এই শব্দবন্ধটাই তো বললে আমি বলছি যে মব লিঞ্চিং হয়ে যাবে, মেরেই শেষ করে দূর থেকে আড়াল থেকে। কিন্তু এইটা তো আমরা শিখলাম, আমরা প্রশ্ন করতে শিখলাম না, আমরা ব্যর্থ হতে শিখলাম না ভালোভাবে। আরে ব্যর্থ হয়ে আমরা ডিপ্রেসড হয়ে, কিছু মনে করবেন না, ভুলভাল কবিতা লিখলাম বা আঁকলাম, অদ্ভুত, বুঝতেই পারলাম না, অ্যাবস্ট্রাক্ট বলে দিলাম, অ্যাবস্ট্রাক্ট। কিন্তু আমরা এই দুটো ছাড়া, আচ্ছা ধরা যাক কবিতা লেখা আবিষ্কার হয়নি, আঁকা আবিষ্কার হয়নি, তাহলে বাঙালিরা ব্যর্থ হলে কি করতে আমি তো জানি, ভাবতেই পারছি, আমারই অবসাদ চলে আসবে এটা ভাবতে। কিন্তু এইটা আমরা শিখলাম না। ওই আমরা কিন্তু মরাল সায়েন্স, যখন মরাল সায়েন্স ছিল, মরাল সায়েন্স হলো একটা সাবজেক্ট আমাদের ছিল, মরাল সায়েন্সে কিন্তু ওই সব শেখানো হতো, হ্যাঁ, যে ব্যর্থতা থেকে তোমাকে শিখতে হবে,
যে কিভাবে তুমি পরবর্তী আরে এক্স্যাক্টলি ইতিহাস আমি কেন, আমাকে একদিন একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে, বলে স্যার ইতিহাস কেন পড়বো? আমাদের দেখো এটা সবাই বলে, আমি বলছি, কিন্তু বলাটাকে ভুলে যাও, একটু চলো না দুজনে মিলে এক্সপ্লোর করি যে ইতিহাস থেকে আমরা কি শিখবো। বাঙালিরা কিছু থেকেই কিছু শিখছে না, আনফর্চুনেটলি। হাঙ্গেরিয়ান ইয়ে থেকে শিখতে পারে, এমনি চীনা মানে রেডারে আছে তেমন থেকে শিখছে না, রেডারে নেই সেই সব থেকে প্রচন্ড কিছু শিখে ফেলছে ভালো, কিন্তু কেন যে আমাদের শেখাচ্ছে না পাল্টা সেটা জানি না। কিন্তু এই যে ব্যর্থতা থেকে শিখবো, এইটা আমরা মডেল সায়েন্সেই রেখে দিচ্ছি আনফর্চুনেটলি। রাহুল দ্রাবিড় কিন্তু ওই মডেল সায়েন্সটাই করবে এবং নিজে করে দেখা। উনি বললেন যে আমি আমার এক্সাক্ট নম্বরগুলো মনে নেই, উনি বললেন যে আমাকে নিয়ে প্রচন্ড নাচানাচি হয়, আমি তো বুঝতেই পারি না, কারণ বলে উনি দেখান, বলে যে আমি এত রান করেছি, এতগুলো ইনিংস খেলেছি, এত আমার অ্যাভারেজ, সেগুলো সাংঘাতিক শো। কিন্তু তারপর অঙ্ক করলে দেখা যায়, বলে যে কিন্তু দেখুন আমি মাত্র এতগুলো ইনিংস আমি খেলেছি, হয়তো 300টা ইনিংস এক্সাম্পল, আমি মাত্র 46টায় আমি বা 50টায় আমি 50 বা 100 করেছি, তাহলে তো আমি ডাহা ব্যর্থ, বাকিগুলো কি করলাম? আমি ভাবছি বলে কি, মাথা খারাপ নাকি, 300টার মধ্যে 50টায় করেছে এবং কি কি ম্যাচ জিতিয়েছে অমুক করেছে। কিন্তু সোজা হিসেবে আমি যদি দেখি, একটা লোক সে নিজে ওটা করে সেটা বলছে যে আমি তো ডাহা ব্যর্থ, আমাকে কেন ফলো করছো? ইনফ্যাক্ট দেখো যে আমি ব্যর্থ কোথায় কোথায় হলাম সেইটা দেখো, আমার সাকসেসটা দেখুন, আমার ব্যর্থতাটা দেখো, দিয়ে প্লিজ তোমরা দেখো যাতে তোমরা ব্যর্থ না হও। একটা ওই জায়গায় একটা লোক গেছে, সে এইটা বলছে এবং যুক্তিতে তো কোনো অকাট্য যুক্তি, তাই তো ফেল করেছে, এতগুলো তো পারেনি। হোয়াট অ্যাবাউট দ্যাট? এবার এই যে আমাদের না পারাগুলো, না পারার জায়গাগুলো, সেইটা আমাদের দেখানো, সেইটা তো আমাদের বলা হচ্ছে সেগুলো দেখিস না, তুই কম নম্বর পেয়েছিস সেটা তুই ভাবিস, ঠিক কথা, সেটা ভাবিস না, সেটাকেও তো ভাবতে হবে, তুই প্র্যাকটিস কর। তুই একটা কাজ করতো, তুই 2 ঘন্টা অ্যালার্ম দিয়ে না, স্টপ ওয়াচ দিয়ে তুই শুধু লিখে ফেল, তুই শুধু লেখ, আরে তাতে আমার লেখার স্পিড বাড়বে, আর কিছু বাড়বে তো না। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে সেগুলোই শেখানো হচ্ছে যে তুই পরীক্ষার আগে তুই কিন্তু 200 বার লিখবি, বা তুই এই টেস্ট পেপারটাই সলভ করে যাবি, আর এই টেস্ট পেপারটা সলভ করে যাবো, আমার তো লজিক্যাল থিঙ্কিং বা রিজনিং সেটা দিকে কিছু তুমি বলছো না। তুমি বলছো যে একটা জিনিস আমাকে দাও, সেইটা আমি রোজ প্র্যাকটিস করছি, হ্যাঁ তা হবে, সে রোজই আমি একটা জিনিস করে যাই, একটা পারফেকশনের দিকে গেলেও যেতে পারি যদি না আমি সম্পূর্ণ অপদার্থ হই, কিন্তু সেইটুকুই তো হবে, আর তো কিছু পারবো না। এবার যখন চেনা ছকের বাইরে প্রশ্ন আসবে, তখন আমি কি করবো? তখন বলবো যে না, প্রতিবাদ করবো, সিলেবাসের বাইরে আউট অফ সিলেবাস প্রশ্ন এলে কেন আসবে? এবার আউট অফ সিলেবাস ওই আগে রেডারের মধ্যে রেখে দিয়েছি, আমি এই মধ্যেই আছে, এর মধ্যে আমি এই পড়লাম, এই পড়ে আমি এত নম্বর পাবো, পুরোটা আমি প্রিসেট চলে এলাম এবং মধ্যমেধার একটা সেলিব্রেশন করে বাড়ি চলে এলাম, মাংস ভাত খেলাম বা খেলাম, সয়াবিন খেলাম, কিন্তু এই মধ্যমেধার একটা সেলিব্রেশন আমি করলাম। আমি আমার মতনই বাকি যারা, তাদেরকে প্রচন্ড পিঠ চাপালাম, লাভ করে দিলাম তাদের চাপে, কারণ তারাও আমার পিঠ চাপালাম, আমরা এটা চালিয়ে গেলাম, ডমিনো এফেক্ট করল। সে তার অনুষ্ঠানে আমায় ডাকে, আমি তার অনুষ্ঠানে যাই, আমার অনুষ্ঠানে সে আসে এবং এইটা চলবে। সরি, একেবারে মনে করবেন আমি ক্রিটিসাইজ করছি আপনি, ব্যাপারটা একেবারে তা নয়, কিন্তু আমি বলছি যে একটু বড়, মানে একটু যদি ম্যাক্রো ভাবে দেখা যায়, আমরা এর বাইরে কিছু করছি, আমরা তো করছি না। আমি যে এত বড় বড় কথা এখন বলছি, আমি কাল কি করবো? কাল ছেড়ে দিন, আমি আজকেই বা কি করবো? আমি তো এটাই করবো। আমি বলবো যে না, মানে আমি তো সিস্টেমে রয়েছি, তাহলে তো আমাকে সিস্টেম থেকে বেরোতে হবে। হ্যাঁ, বেরো না, হবে না। বিনায়কদা আমাকে বলেছেন, সময় দিয়েছেন, আমি বলছি, কিন্তু বেরিয়ে গিয়ে ভারী সিস্টেম। এবার আমি নিজেকে এটা বুঝিয়েছি যে আচ্ছা, ইএমআই আছে,
বিয়ে হয়ে গেছে, মেয়ে ক্লাস 12-এ পড়ছে, এই সেই। তো সিস্টেম এখন ভেঙে লাভ নেই, কাজে সিস্টেম ভাঙতে হতো আজ থেকে 15 বছর। এইটাও কিন্তু আমাদের মধ্যে, এবং এটা কিন্তু আমার সিনিয়রদের দেখে শিখেছি। আমি সিনিয়রদের দোষ আগে না, আমার দোষ। কিন্তু আমি বলছি যে এই মধ্যমেধা এইভাবে কিন্তু ডমিনো এফেক্ট চারিদিকে ছড়াচ্ছে। এমন নয় যে আপনারা সেটা জানেন না, কিন্তু ইট রিয়েলি পেইনস মি। এবং সেই জন্যে একটা নাটক আমি দেখেছিলাম, আমাকে সাংঘাতিক কি বলবো ইমোশনাল করে দিচ্ছে। আমি 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 কিন্তু আবার ওই রকম, আমার যদি ভালো লাগলে প্রচন্ড ধ্যান করে কাঁদি। দেবাশিস বলে একজন, এখন বলা হয় কি বাংলাদেশের সচিন বিরাট একই। দেবাশিসের একটি নাটক ছিল প্রথম রাজনৈতিক হত্যা। এই নাটকটায় কাণ্ড করেছিল, সেইটা আমাকে, এবং ও কিন্তু হিট করেছিল এই মধ্যমেধা, এই মধ্যবিত্তদের এই এই মেন্টালিটি, সেইটা আমাকে এতটা হিট করেছিল। স্পষ্ট করে মানে ফ্র্যাঙ্কলি বলবেন, খুব বোর যদি না লাগে আমি একটা জিনিস পড়বো, বোর লাগলে কিন্তু আর পড়বো না, আমি অপূর্ব দুটো লাইন বলেই বসে পড়বো। কি করবো কিরম যেন মনে করে আমি মানে মানে ভদ্রতার জন্য আপনারা বলতেও পারলেন না যে হ্যাঁ হ্যাঁ চলে আসো। এই লেখাটা আমি লিখেছিলাম, অনেকে রেগে যাবেন, বিরক্ত হবেন, আই এম ভেরি সরি, কিন্তু আমার মনে হলো যে ফ্র্যাঙ্কলি যখন মানে আপনারা আমাকে সুযোগটা দিচ্ছেন, আমি একটা জিনিস বলি। এ লেখা এক বা একাধিক রাজনৈতিক হত্যা নেই। এ লেখা দেবাশিসের লেখা ও পরিচালনায় অন্য থিয়েটারের নাটক একটি রাজনৈতিক হত্যা নিয়েও, এবং এই লেখা যেহেতু এক বা একাধিক রাজনৈতিক হত্যা নিয়েই, তাই এ লেখা আদতেই এমন ভদ্র ভাষায় লেখার কথাই নয়, এটা কাগজে লিখেছে। এ লেখা অতএব যে ভয়াবহ খিস্তি সর্বস্ব ভাষায় লেখা উচিত, বা এ লেখায় যে রকচটা চিৎকার থাকা উচিত, তা তো কেউ আমায় অনুমতি দেবে না, তাই অনুমতি থাকলেও বা কনসা তীর মেরে নিত, ওই বড় জোর 3-4 মিনিট ব্যাস। কারণ যিনি অনুমতি দেবেন এবং যিনি অনুমতি পাবেন, সবাই তো এক গোয়ালের গায়ে, তার সবাই ভয় পান, কারণ আমাদের বড় যত্ন নিয়ে ভয় পেতে শেখানো হয়েছে। এছাড়াও আমাদের আরো অনেক কিছু শেখানো হয়েছে, যা আমরা অধিকাংশই ডিঙিয়ে যাওয়ার ন্যূনতম কসরত করি। দিস ইজ দ্য মেন, মানে এটা 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 গণ্ড। ক্ষমতা নেই আলাদা, কসরতটাও করি না, কারণ রক্তকণিকায় যে ঘাড় ধরে কেউ গুলে দিয়েছে আমাদের বেদ বাক্য, যেটা বললাম কোনো প্রশ্ন নয়, চুপ করে যা বলছে করে দে, এই বাড়ি ফিরে আয় সন্ধ্যে নামার আগে, এসে মুখ ফুক ধুয়ে দেখ না কত কিছু হচ্ছে বাজারে। এই যেরকম বলছিলাম, সূর্যকুমার যাদব, মেঘা মূর্খানো, কদর্য সান্ধ্যকালীন খাপ পঞ্চায়েত ইত্যাদি। আর বাবা ভেড়া শোনা জ্বালা পানসি, ঘুমোতে যাওয়ার সময় নয় খানিক ভেবে নিস কেন অপদার্থ সহকর্মীটির মতো তুই তেল দিয়ে মাইনে ও পদ বাড়িয়ে নিতে পারলি না। নে বাবা, এরা চুপ বোঝ। অন্য কোনোখানে এখন কিছু ধর্ষণ হবে, কানে তুলবি, তুই তো আবার ছোট থেকে কোনো চিৎকার সহ্য করতে পারিস না, কিছুই না, সব রেডি আছে, জাস্ট একটা রাজনৈতিক হত্যা হবে ওই অন্ধকার। আর তাই আমিও অন্য লক্ষ কোটি আমির মতো কিছু থরথর ন্যাকামাশ্রয়ী পেচ্ছাপ করি পাতা তোলা। এবং আপনারা অবশ্যই শোনেন, কারণ আপনাদেরও আমার মতো কোথাও যাবার নেই, কিচ্ছু করার। এর সঙ্গে আমি মিলিয়েছিলাম, যখন এই লেখাটা লিখেছিলাম ঠিক সেই সময় বিলকিস বানোর ধর্ষণকারীরা ছাড়া পেয়েছিলেন এবং তাদের বরণ করা হয়েছিল একটি বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে মালা টালা। তো দেবাশিস নাটকে একটা জায়গায় দেখিয়েছিল যে নাটকটা কি, জাস্ট 2 লাইনে বলছি, যে নাটকটা ছিল হচ্ছে যে বাবর বলে, কি সুন্দর নামটা দিয়েছে, বাবর প্রার্থনা করে ওখানে
বাবর বলে একটি ছেলে আমার মতন ঘাঁটা, হাফ নেলা ফেপা। সে তার এক বন্ধু কলেজে কে মারা হয়েছে এবং সেটা সে দেখেছে, কিন্তু সে কাউকে কিছু বলেনি, পুলিশকে বলে না আমি দেখি, যেমন জানি বলতে। তো হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন দেখে এই বাবর বলে ছেলেটি যে তার ঘরে অদ্ভুত পোশাক পরে কয়েকজন বসে আছে, কোন দিকে তাকিয়ে আছে। তারা হচ্ছে কানাইলাল, বাড়ির ঘোষ, এরা ক্ষুদিরাম, ওরা এসছে এবং ওরা এসে একটাই কাজ করে, ওরা নিজেদের গল্পটা বলে ওরা কিভাবে নরেন গোসাইকে গুলি করেছে প্রথম রাজনৈতিক এবং বাবরকে বলে যে, বারবার বলে যে কি হলো, তুমি তোমার বন্ধু তোমার চোখের সামনে মরে গেছে না, বলবে না, তুমি তো জানো। তো বাবর বলতে পারে না, বলে হয় না, আর এরা চেষ্টা করে যায় আর প্যারালালি গল্পটা বলে কিভাবে তারা এটা করেছিল আর বাবর এটা পারছে না। একটা সময় আমরা দেখি যে নরেন গোসাইকে মারা হয়, কারণ নরেন গোসাই তো মানে সত্যি বাস্তবেই মারা হয়েছিল। দারুণ একটা কাজ করেছে এখানে দেবাশিস কি করেছে, মেটামর্ফ করিয়েছে বাবরকে, বাবরের হাত দিয়েই নরেন গোসাই খুনটা। এটাতেও আমি বিচলিত হয়েছিলাম একটা সিন দেখে। সেটা হচ্ছে একটা সময় বাবর বোঝে বেঁচে থাকার কোনো মধ্যবিত্ত বাঙালি, বেঁচে থাকার কোনো অর্থ নেই এবং সে একটা টেবিলের ওপর ওঠে, খাটের ওপর সরি একটা চেয়ার রেখে চেয়ারের ওপর উঠে গলায় দড়ি দেবে বাবর, আর পেছনে দেখছি কানাইলাল বসে আছে। কানাইলাল বসে আছে এরকম করে এবং কত ওই দড়িটা পেঁচাচ্ছে সিলিং ফ্যানের সঙ্গে এবং গলার কাছে নিয়ে আসছে। কানাইলালের মধ্যে না অদ্ভুত উল্লাস, চল বলে ও চাইছে বাবর আত্মহত্যাটা করবে। বাবর আত্মহত্যা করতে পারে না, মধ্যবিত্ত তো পারে না, কানাইলাল রেগে উঠে চলুন। আমার তখন মনে হয়েছিল এইটা মনে হয়েছে, গলায় বেঁধে শুধু এটা বলছি, কানাইলালদেরও আরো কত দর্শক, তারাও তো নিশ্চিত গোদরার সেই রিলিফ ক্যাম্পে বিলকিস বানু যেখানে ছিল বসে এই আলো আঁধারিতে, মানে আমি ভেবেছিলাম যে কানাইলালরা তো নিশ্চয়ই শুনছিল বিলকিসের ওই নীরব সংলাপ প্রলাপ, না তাকে কিভাবে 11 জন মিলে ধর্ষণ করলো তা নিয়ে কানাইলালরা অত বিচলিত নয় বোধ হয়, এমনই তো নিয়ম। তার ধর্ষণকারীরা কোনো বর্ণাঢ্য অনুষ্ঠানে বরণ করা হলো, মানে তাদের যখন করা হয় সেও কি অবাক লাগে? এ ভারতে লাগে না, এমন তো আচ্ছা ঘটে কিছু সাদা কালো লং শট, চন্দ্রবিন্দুর একটা লাইন করেছে। কানাইলালরা ভাবে শুধু নিশ্চিত কিভাবে বিলকিসের রাজনৈতিক হত্যা করা হলো এবং আমরা চুপ করি। কানাইলাল, বারিন, হেম আসলে সহ্য করতে পারে না 3 বছরের বিলকিস যে বাচ্চাটি 3 বছরের সালেহার কবরটুকু না খুঁজে পাওয়া, তাকে আছড়ে মেরে ফেলে নুন ছিটিয়ে যাতে পচে যায় কবর দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই বিলকিস এবং বিলকিসের বর খুঁজে গিয়েছিল, খুঁজে পায়নি, কোথায় পাবে? প্রশাসন নিয়ে তাদের কোনো, কানাইলালদের কোনো মাথা ব্যথা নেই, তাদের তো তখন নিরো কায়দায় লিউট বাজানোরই কথা। গলায় বেঁধে শুধু আমাদের এই অপার নিষ্ক্রিয়তা, এই স্লেভ মেন্টালিটি, এই মার্জিত বিতর্কন। নাটকে বাবর শেষমেশ আত্মহত্যা করেন, কিন্তু এই আত্মহত্যার সিদ্ধান্ত আমার কাছে অন্তত প্রবল এক আশার ছিল, এটা আমি প্রবল এক আশার আলোচনা। সেখানে একটি অপদার্থ মূল্যহীন অধ্যায় শেষ ও এক সম্ভাব্য নতুন আরম্ভের ক্ষীণ বিন্দু ছিল। যদি কোনোদিন সত্যি পারি নতুন করে শুরু করতে, সেদিন কানাইলাল, বারিন, উল্লাসকর, হেম কে আমি কথা দিয়েছিলাম, আমি লেখায় ঘন্টা করেছি। ভাববো না সত্যি বলার জন্য আমার চাকরি যেতে পারে, ভাববো না উচিত বলার জন্য আমার পাড়ার মুখে মারতে পারে আমার, ভাববো না অবশ্যই এক আঞ্জলাকে বাদ দিয়ে
অশিক্ষিত বাংলা মিডিয়া, বাংলা বিনোদন, বাংলা সংস্কৃতি বাঙালি শির দ্বারা নিয়ে, আর চেষ্টা করব অবধারিত পরবর্তী রাজনৈতিক হত্যার পর সবদেহ জড়িয়ে রাজার দিকে একবার অন্তত মিডল ফিঙ্গার দিতে। আপাতত খুব রাগ হচ্ছে বলে এসব লিখেছিলাম, লাস্ট লাইনটা বুদ্ধি আছে আমার, লিখেছিলাম দেখি কতক্ষণে ভাব ধরে রাখতে পারি, এবং রাখতে পারিনি। আমি শেষ করছি, রাখতে পারিনি। আমাকে ওই আরেকটা বিনায়কদার লিখেছেন যে সাংবাদিক এবং অভিনেতা দুটোই নই, অভিনেতার ইয়েতে আমি এই না রাখতে পারার একটা, এবং কিরকম ভাবে আমাদের দেখা হয়, আমি নাম অবভিয়াসলি করবো না, একজন খুব নাম করা বম্বের অভিনেতা, খুব নাম, দারুণ অভিনেতা, নাম করাও বটে, অভিনেতাও বটে, স্টারও বটে, অভিনেতা। তার সঙ্গে একটি ছবিতে ছোট্ট রোল করার সুযোগ হয়েছে, গেলাম। রোলটা হচ্ছে কোভিড একটু ছাড় হয়েছে তখন শুরু হচ্ছে, সেটা রিলিজ করেনি এখন। খুব নাম করা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন ডিরেক্টরের ছবি সেটা। এই অভিনেতা ছিলেন, সিনটা ছিল হচ্ছে যে ইনি একটা বাড়িতে রয়েছেন এবং আমি এবং আরো 3-4 জন আমরা যাই, কারণ আমরা সন্দেহ করছি যে এই অভিনেতা যে চরিত্রটা করছেন, এই সেই চরিত্র একজন মহিলার সঙ্গে বাড়িতে আছেন, যে মহিলার বর মারা গেছেন সম্ভবত, এবং এই ভদ্রলোক এবং যিনি মারা গেছেন তারা বন্ধু ছিল। এখন এই ভদ্রলোক সম্ভবত মারা যাওয়ার পর এই ভদ্রলোকের স্ত্রীর সঙ্গে ইনি রয়েছেন, এবং পাড়াতেও সব চলবে বলে আমি গেছি, এবং আমার সঙ্গে আরো 2-3 জন গেছেন। ঝামেলা সিনটাই দুটো সিন, দ্বিতীয় সিনটা প্রথমে টেক করা। সিনটা কি? সিনটা হচ্ছে যে ঘরে ঢুকেছি, মানে প্রথমত ঘরে ঢোকার ফার্স্ট সিন হচ্ছে ঘরে ঢোকার সময় একটা হচ্ছে ভেতরে, এ বলছে না কারণ ভেতরে না, কথা কাটাকাটি চলছে, তারপরে ফাইনাল ভেতরে যেতে পারি, এবং যখন যাই তখন লোডশেডিং হয়, এবং আমার চরিত্রটা ছিল ভূতেও ভয়, আমি সত্যিও ভূতেও ভয় পাই, ইতিহাস পড়েছিল। তো আমি ভয় পাবে ভূত বলে পালিয়েছি, সে থাক ছবিটা চিত্রনাট্য কি সেটা। এই সাংঘাতিক ক্ষমতাশালী অভিনেতা যিনি করলেন, যেটা করলেন, আমরা যখন গেলাম, আর আমার সঙ্গে খুব সিনিয়র এবং কি ভালো অভিনেত্রী, একজন খুব সিনিয়র একজন অভিনেত্রী ছিল, তার জানি না তিনি ছোট্ট একটা রোল করতে কেন সম্মত হয়েছিলেন, হয়তো এই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরের সঙ্গে কাজ করছেন এবং ওই অভিনেতার সঙ্গে পাঠ করার লোক। তো আমরা যখন যাই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে এখন নিজে ছবি করেছে, সে আমাদের বলে যে অনির্বাণদা যাই, কি হয়েছে? বলছে না মাথা ঠান্ডা। হ্যাঁ, কেন, কি মানে কি হলো, কি আমাকে গিয়া লাগবে না, চলে যাবো? না না, ওই এক্স অভিনেতা উনি না তোমাদের একটা ওয়ার্কশপ নেন, শুটের দিন, শুটের সময় ওয়ার্কশপ। আচ্ছা, অন্য কোনো দিন হলে আমি লাফিয়ে বললাম আচ্ছা, আমি কি বলবো? প্রবলেম হচ্ছে ওয়ার্কশপ নেবেন সেই সিনিয়র অভিনেত্রী রোল। আমি আচ্ছা, এবার আপনি বলবেন যে আচ্ছা উনি তো বম্বে, ইনি তো বাংলা, একটু জানে না, নাই। কিন্তু একজন অভিনেতা, সে এত ছোট করে প্রথম থেকেই বাঙালিদের দেখতে শুরু করলো, এরা কি জানে? এরা জানে। এবং আমি বুঝলাম এটা আমি বা এরকম নয়, এটা যে কোনো বাঙালি সেখানে আসবে তাকে সে সেই, কারণ তারপর শুনেছিলাম আরো 2 দিন আরো নাম করা 2 জন বাঙালি অভিনেত্রীকে উনি ওয়ার্কশপ নিতে চেয়েছিলেন। তিনি পরখ করে নিতে চেয়েছিলেন যে আমি যাদের সঙ্গে দাঁড়াবো, স্ক্রিন শেয়ার করবো, বা যারা আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে তাতে যারা যোগ্য। এবার আমার পয়েন্ট হচ্ছে যে আমরা এতটা কি করে নামবো, এটা তো তিনি করলেন। আচ্ছা, এবার যেটা করলেন আরো মজা, সেটা হচ্ছে যে সেই ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টরকে ডিসরেসপেক্ট করলেন কিরকম দেখুন। বাঙালি
শর্টটা হচ্ছে, তো বললাম তো গেলাম এবং আমি বলছি যে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এরকম করে যাচ্ছি, ঠালাটালি কিছু কথোপকথন, কথা কাটাকাটি, গালাগালি, অমুক তমুক, লাইট চলে গেল, এই অবধি তো। হঠাৎ রিহার্সালে উনি করলেন আমার সঙ্গে, পেকে উনি হঠাৎ এসে, আমি এরকম করে একটা জিনিস করছি, উনি আমাকে ঘেঁটে দিলেন। আমি শুনেছি নাসিরুদ্দিন সাহেব এটা করে থাকেন, কিন্তু সেটা তো তিনি নিজের ক্রাফটকে দেখাতে চাইছেন যে তোমরা মানুষই না, সেটা বাঙালি, মারাঠি, মালায়ালাম, ওইসব এর ঊর্ধ্বে। এই ভদ্রলোক যেটা করলেন, উনি কি করলেন, পকেট থেকে সাট করে মাস্ক বার করলেন, কি পরে নিলেন। তাহলে যে ঠিক আছে হয়েছে, তো ডিরেক্টর তিনি কাট বললেন, বললেন যে XG ये तो नहीं था स्क्रिप्ट में, পুরো ছবিটাকে তো মাস্কের ব্যবহার নেই, ডিসরিগার্ড দেখুন বাঙালির প্রতি। এটা বাঙালির প্রতি, মানে আমি এটা লোক খাবারের জন্য বলছি না, আপনারা খাবারের লোক নয়, আমি এটা দেখে গন্ধ পেয়ে বলছি, সেদিন ছিলাম ওটার মধ্যে থেকে বলছি, রাখ দে না ইয়ার, একটা ছবি 7 দিন শুট হয়ে গেছে, আর 4 দিন হয়তো শুট হবে, অনেকটা তার অংশ হয়ে গেছে, সেখানে কোথাও মাস্ক নিচে হঠাৎ মাস্ক বার করলো, কারণ তার মনে হলো যে এই দলটা যারা আমার কাছে ওয়ার্কশপ করতে পারেনি তাদের আমি নাচতাম। ভালো কথা। তারপর তিনি একটু রেগে গেলেন, কারণ আমিও তো ভেবে লেগেছি, আমি তো অভিনেতা, আমি ইনস্টিংক্টে যা করি, আমার ইনস্টিংক্ট বললো যে, আমি যখন বললাম যে ওনার যে কথাটা বলার হচ্ছে উনি বলছেন না, উনি মাস্ক করে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, ওনার বলার কথা উনি আমায় বলছেন, তো তখন আমি একটা কি বলে একটা গালাগালি ইউজ করে, মানে একটা অন্য গালাগালি ছিল, আমি অন্য একটা গালাগালি দিয়ে মস্তান টাইপ হয়েছে, তো সেইটা করে আমি সিনটা শেষ করলাম। তারপরে এই ডিরেক্টরের সঙ্গে তার কথোপকথনটা শুনলাম, যেখানে বলছে ইয়ার রাখলে না, পরের সিনটা যেটা আসলে সিনেমাতে আগে থাকবে, যে এইবার তিনি যেটা করলেন তার জন্যে তার ক্ষমতাটাও আমি বুঝতে পারি, আমি মুগ্ধ, এবং আমি মনে করি যে আমার আর কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই কোনো অভিনেতার সামনে দাঁড়ানো, কারণ উনি আমাকে যে অপদস্থটা করার চেষ্টা করেছিলেন এবং আমি থ্যাঙ্কফুলি অপদস্থটা হইনি, এটাই আমার পরীক্ষা। তিনি যেটা করলেন সেটা হচ্ছে সিনিয়র অভিনেত্রী দাঁড়িয়ে আছেন এখানে, বাকি দুজন একটু অন্য, মানে এমনি তারা অভিনেতা নন, এবং আমি, 4 জন, আমরা 4 জন মিলে ওই XG কে গ্রিল করব। এবার কি আছে, আমি একটা কথা বলছি, উনি কথা বলবেন, 1 আমি, 2 উনি, 3 সিনিয়র অভিনেত্রী, 4 আমি, 5 সিনিয়র অভিনেত্রী, একটা সিকোয়েন্স আছে। উনি করতে লাগলেন, হচ্ছে রিহার্সাল করতে, উনি করলেন, উনি খেতে দিলেন, 1 2 3 4 বলার কথা 4 ধরে নিলেন, 5 বলার কথা 5 ধরে নিলেন, ওনাকে বলার কথা আমাকে বললেন, পুরোটা কেটে দিলেন। ডিরেক্টর এসে বললেন आप क्या कर रहे हैं? হ্যাঁ ঠিক, পরের বার রিহার্সাল, পরের বার অন্য সিকোয়েন্সে ঘাটলেন, and I was mightily impressed। আরে অপমানিত হচ্ছি, কিন্তু এই হচ্ছে অভিনেতা। তৃতীয় ভাবে ঘাটলেন, তখন আমি বুঝে গেলাম তিনি ঘাটলেন, এবং আমার এই সিনিয়র অভিনেত্রী, তিনি আরেকজন সিনিয়র অভিনেতার স্ত্রী, মানে তার স্ত্রী সেটা পরিচয় নয়, কিন্তু তাকে যদি বুঝতে পারে, তার চোখে জল, তিনি কাঁদছে, মুখ, আমি চোখ মানে এ করতে পারছি না, আমি নিচু করে দাঁড়িয়ে আছি। একটা হলো, আমি বুঝলাম যে তো আজকে অপমান করবে, ইদার অপমানিত হব বা হব। এবার আমি বাংলা পড়িনি কোনো, হ্যাঁ আমি বাংলা পড়িনি, আমি হিন্দি পড়েছিলাম, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল, তবে হিন্দিটা পারি। তারপরে বললাম যে ঠিক আছে, উনি তো ঘাটবেন, আমাকে তক্ষুনি বানিয়ে কিছু একটা বলতে হবে, এবং যে সিনিয়র অভিনেত্রীর কথা বলছি তিনিও হিন্দিটা পারেন, সেই জন্য হিন্দি ছবিতে রয়েছেন। তিনি কাঁদলেন, কাঁদার পর খেলা দেখালেন। এবার খেলাটা হলো না বুঝেই উনি এবং আমি ভার্সেস, যেটা হওয়ার কথা ছিল না, XG। শটটা হয়ে গেল, ডিরেক্টর এলেন, জড়িয়ে ধরলেন, বললেন যে তোমরা বাঁচিয়ে দিলে, এরকম করে ধাক্কা নয়, এরকম একটা কি হয়, কেরকম ঝড়ের মতো বেরিয়ে গেল, XG বেরিয়ে। এবং পরের 3 দিন
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের অকথ্য গালিগালাজ করবে। কেন? সব বাঙালিদের উপর রাখা। তখন আমি বুঝলাম যে আই ওয়াজ রাইট। এইটা শুধু তার মতন ক্ষমতাশালী অভিনেতার সামনে চুনোপুটি দেখান, বাঙালিদের ওপর ক্ষমতাশালী অভিনেতার নিদর্শনের থেকেও, তাই না? এটা বটে। না না, আমি সেটাই বলছি যে তিনি সেইটা দেখাতে চাননি যে আমি কতটা পারি, তিনি দেখাতে চেয়েছেন যে বাঙালিরা। প্রবলেম হচ্ছে তিনি আবার এখানে প্রবলেম, তিনি আবার সোশ্যাল মিডিয়ায় তার মোটামুটি ভাইরাল হয় ক্লিপ যেখানে তিনি বলেন যে কো অ্যাক্টরদের সঙ্গে একসঙ্গে যদি আমরা কাজটা না করতে পারি তাহলে, বুঝে গেছেন তো, তাহলে তো কাজ হতেই পারে। আমি কো অ্যাক্টরদের সবচেয়ে বেশি সম্মান করি, সেটাতেও অসুবিধে নেই। অসুবিধাটা হচ্ছে এই বাঙালি কিন্তু সেটাকে পারে। গল্পটা জেনে সেই টিমের যারা অপমানিত হয়েছিল তারাই কিন্তু ফরওয়ার্ড করছে, যে জন্য আমার কাছে এলো, আমি দেখে হতবাক। এইটা আমি জানি না অবশ্য কেমনটা হবে না। আপনাকে বলছিলাম না আমি যে আমি কয়েক বছর আগে এই পুজোয় 4টে ছবি তো বেরিয়েছে, আর একজন পরিচালকের সঙ্গে আমি কাজ করেছিলাম বছর আগে। তিনি আমাকে ফোন করে বলেছিলেন যে অনির্বাণ রিলিজ করেছে ছবিটি, একজন সুপারস্টার ছিল। সেই সুপারস্টার আবার লিফটে কেউ তাকে না চিনতে পারলে সে বলে দেয় সুপারস্টার। সেটা ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই, সে কিন্তু ভালো, আমি বলছি, আমি মিশে দেখেছি ভালো ইন দ্য সেন্স, মানে এইসব অন্য কিছু। সেই পরিচালক 3 দিন অন্য ছবি, আমি ছিলাম সেই ছবিটা লিখেও ছিলাম কিছুটা কথা। সেই ছবিটি বেরোনোর পর সে 3 দিন পর একদিন ফোন করে, আর আমার খুব ভালো লাগে না বসে বসে জানলার বাইরে চাঁদ ফাঁকে কবিতা লিখি। তো আমি বসে আছি, সে ফোন করে বলে, অনির্বাণ, একজন প্রাক্তন ইতিহাস শিক্ষকের ইতিহাসের পাতায় নিজেকে দেখতে পেয়ে কেমন লাগছে? কি বলছো? ইতিহাসের পাতা মানে যে ইতিহাস সৃষ্টি করেছি আমরা, নিজেই বলছি। আচ্ছা, থাকতে পারে, আমি ইগনোরেন্ট, জানি না কিভাবে উত্তর দিল। অনেকটা ব্রিলিয়েন্ট, বলছে যে আজকে যেন আমার ভালো ঘুম হবে। তুমি কি বলছো বলো তো, একটা ইতিহাস সৃষ্টি করা ঘুম হবে? বলছে না, আমার কোনো ঘুম হয়নি। কেন? টেনশনে ছবিটা কিরকম করবে। হ্যাঁ, সেটা ছিল। আচ্ছা, আজকে টেনশনটা কেটেছে, ভালো ইয়ে হচ্ছে। বলে যে না, সেসবে আমি ভাবি না। ভাবো তো অনির্বাণ, আজকে তুমি, আমি এবং আরো কয়েকজনের নাম বলে যারা চলতেছে, আমরা কি কাণ্ড করলাম। আমরা কিন্তু কতগুলো আত্মহত্যা আটকা। আমি তখন সম্পূর্ণ ভিড়বি খেয়েছি, বিভৎস হয়ে গেছে, কি না কি করে ফেলেছে। বলছে কার আত্মহত্যা আটকা? বলছে যে সিঙ্গেল হল মালিকদের, যারা আজকে আত্মহত্যা করতো, তারা আজকে বউ বাচ্চার সঙ্গে বসে রুটি ভাত ডাল, সেখানে বলে দিচ্ছে রুটি ভাত ডাল, সিঙ্গেল হল মালিক তো, তাই আমাকে দেখতে হবে যে সে রুটি ভাত ডালই খায়। রুটি ভাত ডাল মুখে হাসি নিয়ে খায় বলে হাসছে। ছাড়লো না সে বললো যে আমরা কেন কাজ করি বলো, কেন আমরা টাকার জন্য। বলছে ও চেঞ্জ করো নিবা নিজেকে, কারণ তুমি আমরা যে পর্যায়ে আমরা কাজ করবো আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্ম কি শিখবে? আমাদের কাজ দেখেই তো শিখবে, করতে হবে না তাদের জন্য, নিজের জন্য নয়, তোমার কন্যা পুত্র স্ত্রী কারোর জন্য, তুমি আগামী প্রজন্ম। তারপর এই পুজোয় যে ছবিগুলো বেরিয়েছে সেরকম ছবি হয়, তাহলে কি এক্সজি যে আমাদের ছোট করছিল ভুল করছিল? থ্যাংক ইউ। একটু করতালির মধ্য দিয়ে
আরো সুন্দর কবিতা। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোক হয়। মোহাম্মদ রিয়াজের কবিতার অ্যালবাম উন্মোচিত হচ্ছে আজকের এই সন্ধ্যায় অতিথিদের হাত ধরে। অ্যালবামটির নাম দহন। এই শীর্ষক অ্যালবামটি এখন উন্মোচিত হলো। আরো একবার করতালি হোক আমরা সবাই মিলে কবিতার জন্য এবং কবি মোহাম্মদ রিয়াজের জন্য। এবং আমরা আরো একজন আসতে পারেনি আজকে। আচ্ছা কবিতার নাম অপেক্ষা। তুমি কবে আসবে? সন্ধ্যা হলে বড় ভয় ভয়। সূর্যকে তাই বিঁধেছি রামধনুর 7 রং দিয়ে। ফুটো নৌকায় একা বসে আছি তোমার অপেক্ষায়। বেলা শেষে খুব খিদে পায়। জলে ডোবা মুড়ি চিনির সাথে আর কত আত্মীয়তা করবো। দুমুঠো গরম ভাতের তরে তোমার অপেক্ষায়। স্পষ্ট শুনতে পাই রাতের একাকী বিছানায় শ্মশানে জীবন্ত মানুষ পড়ানোর হাহাকার। দরজার খিলটা জেগে থাকে সারা রাত তোমার অপেক্ষায়। বুনো ষাঁড় বাঁধা লাঙলের ফলায় সাজানো বাগান তছনছ হয়ে গেল। নিয়ম করে মিনি এসে বসে হাঁটু মুড়ে তোমার অপেক্ষায়। তুমি কবে আসবে? আচ্ছা, আমি একটা কবিতা পড়ছি। ঔরস যদি হিসাব চাই, শত শৃঙ্গারের পরেও তোমার আত্মা তৃষ্ণার্ত। দুবেলা পেট ভরে যায়, তারপরে ক্ষুধার্ত। সুন্দরবনের বাঘ কখনো সঞ্চয় করে না, কোনোদিন সে না খেয়েও মরে না। সব দায়িত্ব তোমার, সব দায়িত্ব তোমাদের। 3 পুরুষের ফুর্তি করার টেন্ডার তোমাকেই নিতে হবে। জন্ম যদি দাও, ঔরস যদি হও, পিতৃত্বের হিসাব সবাইকে দিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা পরপর কবি এবং আবৃত্তিকারদের একটু আমন্ত্রণ জানাবো। বাপ্পাদিত্য রায় বিশ্বাস, তিনি অবশ্যই আমাদের জানা একজন কবি। কবি অর্চিত বাগচি, কবি মোহাম্মদ সাহাবুদ্দিন ফিরোজ এবং আবৃত্তিকার আমাদের খুব প্রিয় ডালিয়া বসু সাহা, শুভায়ন চক্রবর্তী। আমি একটু দ্রুত আসার জন্য অনুরোধ জানাবো সকলকে। না, আবৃত্তি আর করছি না, 2টি কবিতা পড়ছি বিনায়কদার লেখা। যেহেতু বিজয়া উপলক্ষে এই আয়োজন, বিনায়কদার 2টি কবিতা সায়ানাইটে রেখেছি জীব, এই বই অনেকদিন আগেকার। আমার কবিতা পড়া হয়ে গেল। আমার 2টি অত্যন্ত প্রিয় কবিতা, ছোট ছোট কবিতা, 2টি একসঙ্গে পড়ছি। খুব ভালো লেখার জন্যই আপনাদের ভালো লাগবে, বলার জন্য নয়। তোমাকে এই পংক্তিগুলো দিলাম, তুমি নাও। এবার তুমি সেগুলোকে সুরে বেঁধে নাও। মোড়ের মাথায় মাচা বেঁধে মাইকে তারস্বরে, অথবা স্নান করতে করতে এক ফালি কল ঘরে বলো, কিংবা একেবারে চুপটি করে থাকো। তোমাকে এই লেখাগুলো দিলাম, তুমি রাখো। ঐতিহাসিক ভাবেই ওরা তোমার, কিন্তু অঙ্কে আমি ভীষণ কাঁচা বলে আরো কয়েকজনকে দিতেও পারি। ভাঙতে পারি সমর্পণের রীতি। শরীর না থাকলেও যেখানে থাকে উপস্থিতি, আছে আলো। ঘুমের ভিতর যাবেই যাবে দেখা। আমার জন্য পেরিয়ে এলো অনেক অক্ষরেখা। তুমি এসো, প্রবেশ করো, আমি তোমার প্রার্থী। শরণ
যদি না করো তাও আমি শরণার্থী। আমি তো সেই ভূখণ্ড যার পরে কিছু নেই। যত গৃহ আমার বাড়ি, পৃথিবী পম্পেই। তোমার জলে চিতা নেভাই, তোমার জলে চিতা নেভাই, বলিনি কোথাও। জোড়া সাঁকোর দুটো সাঁকোই তোমায় দিলাম, নাও। জোড়া সাঁকোর দুটো সাঁকোই তোমায় দিলাম, নাও। তোমায় পাওয়ার আনন্দ আর না পাওয়ার এই শোকে পঞ্চভূতে বিলিয়ে দিলাম পাঁচটা ইন্দ্রিয়কে। বাতাসে যাক দৃষ্টি আমার, আকাশে যাক ঘ্রাণ, মাটির বুকে গন্ধে ডানা মেলবেই দেবযান। ত্বক যে সময় আগুনে যায়, অতলে যায় শ্রুতি। অজস্র ল্যাপটপের ভিড়ে একলা অনুভূতি। কলসি এবং দড়ির মধ্যে সাজানো স্তব্ধতা ওলট পালট করে দিয়ে বলে তোমার কথা। আলুনি ডাল তরকারিতে তুমিই তবে স্বাদ। মাটির নিচে গুপ্তধনের অসহ্য আহ্লাদ। আমার থেকে নিয়ে তবে আমার কাছেই দিও, আমার থেকে নিয়ে তবে আমার কাছেই দিও। পাঁচ ইন্দ্রিয়ের মাথায় মুকুট, ষষ্ঠ সেই ইন্দ্রিয়। পাঁচ ইন্দ্রিয়ের মাথার মুকুট, ষষ্ঠ সেই ইন্দ্রিয়। বিনায়কদা লেখা দুটি কবিতা। সবাই ভালো থাকবে। ধন্যবাদ শুভায়ন। কবি বাপ্পাদিত্য রায় বিশ্বাস, তারপর কবি অরিজিৎ বাগচি। আমরা একটু তাড়া করছি বটে, কিন্তু বুঝতেই পারছেন সময়ের জন্য এই তাড়াটুকু। বিজয়া প্রীতি শুভেচ্ছা সবাইকে, গুরুজনদের প্রণাম। দুটি কবিতা পড়ব, একটি বেশ ছোট আর একটি ছোট কবিতা। এই শারদ সময়েরই কবিতা, যেহেতু আজকে বিজয়ের লগ্ন। খোলামেলা সেপ্টেম্বর আকাশের গায়ে ভ্যানিলার সাদা মেশাতে মেশাতে যে রংটা হঠাৎ হাজির হলো তার নাম মনোমত নীল। আমি শিশিরের ফোঁটায় নিলাম, মিহি নীলের আবির ছড়িয়ে দিলাম দুব্য ঘাসের আদর হাওয়ায়। ডানার ওড়না হয়ে সে উড়ে গেল বারোয়ারি তলার ফুল সাজানো দিদিদের গালে। আমার কাছে পৃথিবীটা সেদিন থেকে শিউলি তলা হয়ে আছে। দ্বিতীয় কবিতার নাম বন্দি। প্রথম কবিতার নাম খোলামেলা ছিল, এটার নাম বন্দি। অক্টোবর আসছে, বন্ধ সারশির মেঘ ধোয়া জলে রঙিন মাছের মতো ছটফটে পাখি। দোকানের শোকেসে পান পাতা লাস্যকে দেখে সুখের গানা দিয়ে সিল করা খামে আলগোছে লাইটার ধরে। কনভেন্ট থেকে দলছুট প্রজাপতি, ব্যস্ত ক্রসিং এ যানজট। কাল থেকে সমস্ত শবদাহে ভর্তুকি চালু। কাল থেকে সর্দি করোনা বলে কিছু থাকবে না। কাল শিউলি শবনম যেন খই হয়ে ফোটে। কাল যেন মেঘ ভাঙা আলো মেখে সব ক্ষত কোণে দেখা চোখ হয়ে ওঠে। কাল যা হওয়ার হবে। আজ মনে হয় হেমন্তে ধানের মতো আমাকেও ঘরে তোলা হবে। রেড রোডে গাড়িটা থামাতে বলে কেস দেবে নিরেট পুলিশ। সাক্ষী দেওয়ার ভয়ে কাক ভেজা মরমর কুয়াশা জড়িয়ে নেবে। তখন কিছুটা দূরে লাল দিঘি পারে শোল মাছ খাবি খায় তোমার ফিরোজা রঙে। ভাসানো মরির খোঁজে সাঁতরাতে ভুলে গিয়ে ঘাই দিয়ে ভেসে উঠি ছাতিমের মায়া ছাদ পেতে। ধন্যবাদ। এই মুহূর্তে কবি অরিজিৎ বাগচি এবং তার পরবর্তীতে কবি মোহাম্মদ সাহাবুদ্দিন ফিরোজ। আমরা কবি সাবর্ণা চট্টোপাধ্যায়
মমতা সরকার, অভিরূপ মুখোপাধ্যায় তাদের চলে আসতে। আমি দুটো কবিতা পড়বো। একটা হচ্ছে পশ্চিমবঙ্গ দিকে তাকিয়ে লেখা, একটা ভারতবর্ষের দিকে তাকিয়ে। বলে পশ্চিমবঙ্গ দিকে তাকিয়ে যে কবিতাটা লিখেছিলাম, কবিতার নাম চামচিকে। আমি চামচিকে বড় বড় গাছে হাত পা ধরে ঝুলে থাকতে ভালোবাসি, মাথা নিচের দিকে করে। মাঝে মাঝে পায়ের রক্ত উঠে আসে মাথায়, চোখ লাল হয়ে যায়। একদিন বিরক্ত হয়ে ভগবানকে বললাম, আমাকে গাছ বানিয়ে দাও না কেন, এভাবে আর কতদিন ঝুলে থাকবো। ভগবান বললে, মানুষ কেটে নিয়ে গেলে ভালো হবে তো, তাহলে মানুষ বানিয়ে দাও। ভগবান তখন বললে, মানুষের মতো ভালোবাসা ও ধান্দার মাঝে, জন্ম ও মৃত্যুর মাঝে, মুখ ও মুখোশের মাঝে ঝুলে থাকা প্র্যাকটিস করার জন্যই তোমার এই জন্ম। ঝুলে থাকো, শুধু ঝুলে থাকো। বড় বড় গাছের হাত পা ধরে ঝুলে থাকতে পারলেই তোমার জন্ম সার্থক হবে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। কাশ্মীরের শালওয়ালা, কাশ্মীরের শালওয়ালা আর আসে না। সে এখন মাটির নিচে শাল পুঁতে রাখে, যেন গাছ না জন্মায়, জন্মায় শুধু কবর আর কবর। সে কলকাতায় এসে আর দরজা ধরে না, সে কলকাতায় এসে আর ঘন্টা বাজায় না। সে জানে এখন বেছে বেছে ঢাকা হয়, এখন বেছে বেছে ডাকা হয় কে হিন্দু কে মুসলিম। তার বোনটা একদিন যে শাল বুনত, সে এখন নিখোঁজ। থানায় রিপোর্ট নেই, টিভিতে ফুটেজ নেই, শুধু আছে ফেসবুকে তার ছবি, যা বারবার স্ক্রল করে লোকে, যা বারবার স্ক্রল করে লোকে, কিন্তু রিয়াক্ট করে না। কাশ্মীরের শালওয়ালা আর নতুন কাপড় বোনে না, সে এখন শুয়ে শুয়ে দেখে তার দাদার কাটা আঙুল ঝুলছে দেশের জাতীয় পতাকায়। ধন্যবাদ। কবি মোহাম্মদ সাহাবুদ্দিন ফিরোজ, এবং এর পরবর্তীতে আমরা শুনব আবৃত্তি শিল্পী ডালিয়া বসু সাহার উচ্চারণ। আমরা সাবর্ণা চট্টোপাধ্যায়, মমতা সরকার এবং অভিরূপ মুখোপাধ্যায়কে বলবো এই আসনে চলে আসবার জন্য। শুভ বিজয়া একটা দীর্ঘ কবিতা বলছে, লেখাটার নাম স্পর্ধা। নাই পড়বো, দীর্ঘ কবিতাই পড়বো। কি হবে মৃত্যু ছুঁয়ে বসে থেকে আর, কি হবে মৃত্যু ছুঁয়ে বসে থেকে আর, আমারও স্পর্ধা আছে চোখে চোখ রেখে কথা বলবার। নমস্কার। আবৃত্তি শিল্পী ডালিয়া বসু সাহা। আমি যাদের নাম বলছি একটু আসনে চলে আসবেন, না বলে আমরা শেষ করতে পারবো না। সবর্ণা চট্টোপাধ্যায়, মমতা সরকার এবং অভিরূপ মুখোপাধ্যায়। নমস্কার, শুভ বিজয়া সকলকে। বড়দের আমার প্রণাম। মায়ের কাছে যে প্রার্থনা করেছি সেটুকুই শোনায় রঞ্জিত গুপ্তের লেখায়। দারুণ গভীর থেকে ডাক দাও মানুষের মা, ঘুমোঘোর যেন ভেঙে যায়, আমরা তো ঘুমের শিশু, গাঢ় ঘুম অঙ্গে লেগেছে, তুমি ঘুম ভেঙে দাও। ডাকো যেন মেঘ ডেকে ওঠে, ডাকো যেন সমুদ্র গর্জায়, ডাকো ডাকে যেন বেজে ওঠে শাঁখ। চারিদিকে মৃত্যুর হানা, বর্গে এসেছে বলে ঘুম পাড়িও না। মাগো ঘুম ভেঙে দাও, দারুণ গভীর থেকে ডাক দাও মানুষের মা ও মাটির মা। কবি সবর্ণা চট্টোপাধ্যায়।
নমস্কার সকলকে, বেশি কথা বলবো না, কবিতা চলে যাচ্ছি। শুভ বিজয়া। প্রথম লেখা দুর্গা আমার। দুর্গা আমার একলা ঘরে, অন্য এক মেয়ে। ঘোমটা থেকে মুখ সরিয়ে আকাশ দেখে সে। মাথায় তার নেই গো বেনি, আট পৌড়ে খোপা, বরং দুর্গা রাখলে করে মুখের পরে চোপা। এমন দুর্গা চায় না যে কেউ, আত্ম অভিমানী। মেয়েদের তো সত্তাটুকুই রাখতে নেই জানি, কিন্তু দুর্গা যুক্তি জানে, কথায় প্রতিবাদী। একলা ঘরে রাখলে রাখুক, তেজ তো তার খাঁটি। পায়ের তলায় সিংহ রেখে অসুর দমনকারী, ঘরের ভেতর থাকবে শুধু রাঁধবে তরকারি। হাত বেড়ে দেয়, প্রাণ ঢেলে দেয় মা দুর্গা আমার। বৃষ্টি নামে, রোদ ভাসে, ধানের খেতে সোনার। দিন রাত্রি নেশার ঘোরে ভস্য ছাই মেখে, দিব্য ভোলা ঘোষ মেজাজে গাঁজার কলকে রেখে। কেন তবে শান্ত হবে দুর্গা বলো দেখি? দুর্গা যদি অমন করে, ভোলাও মানবে কি? দুর্গা ওরাই যুদ্ধ বিমান, রাত জাগা এক জওয়ান। মহাকাশে তলতলে কোষ্ঠী পাথর খসে। মাথায় ভারী ইটের বোঝা, পিঠে সরস্বতী। খিদে মেটায় কোলের ছেলের, পার্লামেন্টে বসে। মাত্র 4টি দিনের পরে স্বামীর ঘরে ফেরা। চাইলেও কি আসতে পারে বাপের ঘরে একা? বাপের বাড়ি ঘর নয় তার? দুর্গা প্রশ্ন করে। সদুত্তরের অভাবেতেই লক্ষ দুর্গা মরে। দুর্গা পড়ে মন্ত্র বাঁচার, ত্রিশূল রাখে বুকে। মাথায় আকাশ, পায়ে মাটি, কাজল ভরা চোখে। দুর্গা আমার কঠিন বড়, দু চোখ ভরা জল। নতুন করে মন্ত্র পূজার লিখছে অবিচল। আর একটা লেখা পড়বো, অনির্বাণদার বক্তব্য যা শুনলাম, তারপরে এটা একটু করতে ইচ্ছা করছে। এটা সিরিজের লেখা। দার্জিলিং বেড়াতে গিয়ে ওখান থেকে ফিরে আসার বেশ কিছু মাস পরে লিখেছিলাম। সন্দেশখালি তখন চলছে আমাদের এখানে। তার উপর মেলে বসে সূর্যমতকের সন্দেশ মুখে দিতে চোখে ভেসে উঠল একদল পায়রার মুখ। রক্তে ভাসা, চিৎকার করছে বাঁচাও। শুনেছি ওদের বাঁচাতে সব রং ছুটে গেছে ম্যানগ্রোভের স্তব্ধতা কাটতে। কেন সব খাবারে আজকাল রক্ত লেগে যায়? মুখে দিলে নোনতা আষ্টে বাস। সন্দেশ ফেলে আমি হাতে তুলি লেবু চায়ের কাপ। মুখের ধোঁয়া শীতের কুয়াশায় মেশে। লাভ রোড ধরে হাঁটতে হাঁটতে কত কি যে ভাবি। দুটো কুকুর ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যায় জঙ্গলে বাঁদরের ঝাঁক দেখে। কই আমরা তো পারি না, বাঁদরামো করলে সার্কাস দেখি। জিভ বের করে আবদার দেখায়। আসলে মানুষ হাসতে গিয়ে কখন যে মুছে গেছে মান আর হুঁশ। আজকাল শিলাবৃষ্টিও নেই, কাল বৈশাখী নেই। শুধু মাঝে মাঝে ভয়াবহ বন্যায় পাহাড় ধুয়ে যায় পুরো। সারে সারে গাছ আত্মহত্যা করে লোভীর শিকার হবে না বলে। সব বুঝি, দেখি চুপ করে। খাবারের রক্ত নিয়ে দিনের পর দিন মাংসাশী হতে অভ্যাস করি। কারণ অভ্যাস না করলে ক্ষমতাই আমাকে টুকরো করে পিষে পাউরুটিতে মাখিয়ে সকালের ব্রেকফাস্ট সারবে কোনোদিন। কবি অভিরূপ মুখোপাধ্যায়। কবি সমর শুভ্র গঙ্গোপাধ্যায়কে বলবো আমাদের এই আসনে এসে বসবার জন্য। সকলকে আমার নমস্কার। বিনায়কদাকে আমার ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আর অনির্বাণদার বলার পর আমার মানে আর কবিতা পড়তে, তখন এখন চুপ করে বসে থাকতে ইচ্ছে করছে, তো এসেছি পড়তে বলে পড়া। একা একটা লোক। জঙ্গলের মধ্যে গাছ, গাছেদের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই কবিতার বই নদী। নদীর দুধারে বসে অজস্র বালক যেন একা একটা লোক। চাঁদ খেয়ে ফেলেছে সে প্রেম ভেবে। যন্ত্রণা কাতর পেটে তার, সমস্ত জগৎ ভরা আলো। নিরুপায় তার মন, তাকিয়ে রয়েছে ঘরে দরজা বন্ধ। পূর্ণিমায় একে অপরকে খুঁজে নিচ্ছে শরীরের প্রত্যেকটি কোষে একজন গৃহিণী।
আর রাখালিয়া একজন কালো। কে দোষী? না, কেউ না দোষী। বৃষ্টি পড়ছে এই বর্ষাকাল, মনে রেখো যতটা রাধার ততটাই আয়ান ঘোষের। আরেকটি কবিতা বলছি, জন্মের ওঙ্কার। খোলা রোদ্দুর তুই কদ্দূর যাস, সন্ধ্যের আগে ফের ফিরে তৎকাল খোল কঙ্কাল তোর হাড়গোড় আলনায়। ছোলা অশ্বের এঁটো আমাদের মুখে শস্য কালকের, চিড়ে গঙ্গার দই জঙ্ঘায় পড়ে পাঁচ ছোটে কালনায়। মাসে জীবিকার প্রেত প্রেতাত্মা পোষে তাস খেলে গায় গান, লোকে যথার্থ বলে অকর্মণ্য, নিন্দে হাত ধুই। ঘাসে বকফুল, কেউ হাসলেই আজও বেওয়াকুফ ইনসান। চোখে লজ্জার বাটি উল্টিয়ে সেই বর্ষায় গিয়ে শুই। যায় সাইকেল, যায় শয্যায়, যায় প্রাণ খুলে থরহরি। নটি নৃত্যের ঘরে বিনোদিনী হয়ে পুষ্প জাগায় শাখে। আয় পুস্তক তোর পৃষ্ঠায় শুয়ে নিজেকে হত্যা করি। নটি বৃক্ষের মাঝে বজ্জাত এক কুঞ্জের মেঘ ডাকে। জাগে চক্ষুর স্থানে ভবিষ্য ভূত পক্ষীর দুই ডানা। তোরা কুঞ্জের পায়ে মস্তক রাখ, রাজপুত্তুর খা। আগে শব্দের ঘোর ছন্দের তোর কাব্যের কাছে জানা। গোরা অঙ্গেই আমি ভাসন্ত মহানয়টি দ্বীপের নাও। নাও জন্মের মানে শব্দের সব অর্থের চিৎকার। জল স্তব্ধই শুধু প্রতিপল চিরকাব্যকে খুঁজে পাই। নাও নৌকার মানে ভেঙে ছুড়ে জ্ঞান ব্রহ্মার ওঙ্কার। তল সমুদ্রে ভাসে ওম ধ্বনি, আমি ওঙ্কারে নেমে যাই। নমস্কার। কবি মমতা সরকার। যারা এত কিছুর মধ্যেও, এত বৃষ্টি সবকিছু মাথায় রেখেও বিজয় বৈঠকি আড্ডা আয়োজন করেছেন, ডেকেছেন আমাকে, তাদের প্রথমে শুভেচ্ছা জানাই। আর শ্রদ্ধা, ভালোবাসা এবং যথাযোগ্য স্থানে স্নেহাশিস এবং প্রণাম জানাই যারা এখানে আছেন তাদের সকলকে। আজ বিজয় বৈঠকি আড্ডা, তাই আমার মনে হলো একটা বৈঠকি কবিতা শোনা, একটাই শোনাবো, কবি শঙ্খ ঘোষের বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে। বিপ্লবে যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা বলে মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান। তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তায় নিত্য ফুরোই যাদের সাদাল্লাদের শেষ তলা নেইটুকু চিরকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থামা বাড়ান যতেক বাবা। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন, ভাবু অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা। বলেন বাবু বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আর আমাকে নামা বলে। কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেঁচি নামের এসব আলো। সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে। তাই সাধু তুমি সে বন্ধু না যে ধুকধু না জলে হাজার চোখে।
চিনতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য, তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। ছুরিখানায় সত্য কেবল হাস্যবিত্ত খুশি, চিচি হায় বেচারা, চিচি হায় বেচারা। শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, হেঁটে দেখতে শিখুন, ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব, আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। 10 টাকা। যারা সাহায্য করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। কবি সোমশুভ্র গঙ্গোপাধ্যায়। এরপরে তৈরি থাকতে বলবো আমাদের আসলে নববিন্দু মাইতি, মারিয়াম আলামাকে। হ্যাঁ, এটা এতক্ষণ এই করেছেন, চলে যাবেন না। 10 মিনিট একটু বলবেন মহাভারতের অন্তিম পর্ব নিয়ে রঞ্জন ভট্টাচার্য, আর একটা শেষে আমাদের গান দিয়ে শতবিশে সরকারে আমরা শেষ করবো। সময় খুব কম সময়। আমি একটা কবিতা পড়বো ভেবেছিলাম, আমি যদিও কবি নই, বড্ডজোর ভাষা কর্মী বলা যেতে পারে, কিন্তু অনির্বাণবাবু আমাদের যে জায়গাটায় নিয়ে এসে ফেললেন, আমার মনে হয় যে একটু আমাদের কথা একটু বলি। আমরা যারা বাঁচার পেশায় লড়ছি মরণপণ, আমরা তারাই নানান পেশায়, আমরা জনগণ। আমরা যারা খুব শেয়ানা হিসেব করে চলি, আমরা তারা চা চক্রে মেপে কথা বলি। আমরা যারা সুগার প্রেশার, কোলেস্টেরল খুব, আমরা তারাই লুচির সাথে পাঠার কষায় ডুব। আমরা যারা তর্ক তুফান, বেহাল অর্থনীতি, আমরা তারাই রাজনীতিটা খুব করেছি ক্ষতি। আমরা যারা পাকিস্তানের করছি মুন্ডপাত, নিজাম গিয়ে ছোট্টবেলায় খুইয়েছি কুলজাত। আমরা যারা বৃষ্টি বিকেল তেলে ভাজা মুড়ি, আমরা তারাই জমা জলে কারেন্ট খেয়ে মরি। আমরা যারা মাসের শেষে পকেট হাতড়াই, আমরা তারাই বন্যা ত্রাণে অনুদানও পাঠাই। আমরা যারা ভীষণ রাগী, একটু কিছু হলে আবার ভাবি এত কেন উগ্রভাবে কথা বলে ছেলে। আমরা যারা অধৈর্য ক্ষোভ, চঞ্চল ক্ষোভ মন, আমরা তারা সবকিছুতে বিরক্ত জনগণ। এবং নববিন্দু মাইতি কি আছেন? চলে আসবেন। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। বিনায়কদাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে একটা কবিতা পড়ছি যেটা বিসর্জন নিয়ে, তবু হেঁটে যাব। সবুজ ঘাসের শিশির নিয়ে চন্দন বেটেছি, ধান দুব্বো স্নান করেছি অনেক সকালে। ফেব্রিকের আলপনা দিয়ে এখন তুলসী মঞ্চই করতে চাই। আমার এখানে সেই কবে থেকে কংক্রিটের দাপাদাপি। দূরদেশ থেকে 1 বস্তা মাটি কিনেছি তার। আমি শিউলি পাইনি, একটা রুম স্প্রে নিয়েছি। তোমার জামাই না খুঁজে তোমায় খুঁজেছি। 1 বাটি ভর্তি জলে পদ্ম পেয়েছি কেবল। পাল্টে ফেলেছি চোখ, নাক, জিভ, স্পর্শটাও প্রায়। আমি বিসর্জন দেখিনি জানো, না দেখেছি মৃত্যু। অনেক আকাশ দূরত্ব দেখেছি, দেখেছি প্রবাসী কোচ। তোমার সাজানো সবকিছু লন্ডভন্ড করেছি, ভেঙেছি নিয়ম, ভেঙেছি রীতি, আচার বিচার সব। তো চলেছি বেশ, আর মেনে চলেছি অসহজ। এবারে আমার প্রকাশিত বই থেকে একটা পাঠ করছি, শিখে গেছে যেভাবে। অনেকগুলো বিনিদ্র জ্যোৎস্না পার হয়ে গেছে অযাচিত ভাবে। কালের নিয়মে বসন্ত পার করে আবার শীত পড়েছে জাঁকিয়ে।
বইয়ের পলাশে রং ধরেছে অন্ধকারে, লিখতে বলেছ, জোর করেছ, কলম চলেছে তাই। না হলে সেই কবে শীতের পরশে কুয়াশা জমেছে চোখের ওপারে। তোমার আমার মাঝে তৈরি করেছে এক আস্ত পুরো আবছা বরণ। কতবার আকাশ তাকে ডেকেছে, ভাঙতে চেয়েছে অভিনয়ের অভিমান, বিতর্ক জুড়েছে অযথা অনেকের সঙ্গে তুমুল। ঠিককে ভুল, ভুলকে ঠিক মেনে নিজের আঙুলে অশ্রু মুছে অদূরে গড়েছি আদরের রাজপ্রাসাদ। সম্রাজ্ঞী আজ রাজপথের উপত্যকায়, রাজমহল ভেঙে চূর্ণ হয়ে মিশে গেছে জানো নিত্যবহ নদীর জলে। অসহ্য আঘাতের কম্পাঙ্ক সরে গেছে নিমেষে, শিশিরের বিন্দু জমিয়ে রাখতে শিখে গেছে। বসন্তের রং তুলির টানে ক্যানভাস ধরতে শিখে গেছে। শিখে গেছে কুয়াশার পর্দা সরিয়ে নিষ্ফলক দেখে নিতে সত্যটা কি, মিথ্যেটা ছলনা নাকি, সহজেই বা একটু কঠিনই। নমস্কার। নববিন্দুময়। নমস্কার। শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। রবি ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছিলে জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর দ্বারে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। আরেকটি কবিতা বিনায়কের সঞ্জীবনী। আটকে গেছি আলোর রঙে, পাল্টে গেছে মেলার মুখ। জীবন আমি তোমার কাছে চাইছি শুধু মৃত্যু সুখ। না দেবে যদি আমাকে বলো, কিভাবে আমি দিই সামাল। ক্ষত হয়ে আসা মাছি এবং শহরে আসা কার্নিভাল। না, আমি তার অংশ নই, আমাকে কেউ ডাকেনি জান। তাই তো আমি তোমার জিভে পাততে চাই নিজের গান। বাঁচাতে হবে ছিটিয়ে জল, ছিটিয়ে থুথু মারছি তাই। কখনো যদি বলতে পারি তোমাকে সব বলতে চাই। নমস্কার। আবার একটু অন্যরকম বিষয়, মহাভারতের অন্তিম পর্ব নিয়ে বলবেন রঞ্জন ভট্টাচার্য। বিজয়ার সাহিত্য আড্ডা, ভাষা ও ভবিষ্যৎ এবং আক্ষরিকের এই যৌথ আয়োজনে আমরা বিকেল থেকে একসঙ্গে ছিলাম। একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এখন মহাভারতের অন্তিম পর্ব নিয়ে বলছেন রঞ্জন ভট্টাচার্য। নমস্কার। মহাভারতের অন্তিম পর্ব বলতে সাধারণভাবে যেটা বোঝা যায় সেটা হলো শেষ পর্ব, অর্থাৎ স্বর্গারোহণ পর্ব। আমি কিন্তু এইভাবে মহাভারতের অন্তিম পর্বটা যতটুকু পড়েছি সেভাবে বুঝিনি। আমি যতটুকু বুঝেছি সেটি আপনাদের সঙ্গে আমি একটু ভাব বিনিময় করছি।
মহাভারতের অন্তিম পর্ব মূলত শুরু হচ্ছে মৌসুল পর্বের একেবারে শেষ থেকে এবং তারপর মহাপ্রস্থানিকা পর্ব হয়ে স্বর্গারোহণ পর্ব এসে শেষ হচ্ছে এবং এই তিনটি অংশ প্রায় অবিচ্ছেদ্য এবং এই তিনটি অংশের মোট ভার মূল মহাভারতের ভারের 2% কম, কিন্তু ঘনত্ব অনেক বেশি। এই ঘনত্ব অনেক বেশি বস্তুটির কয়েকটি বিশেষ উপাদান আছে। 3টি বিশেষ উপাদান আমার চোখে পড়েছে। প্রথম উপাদান হচ্ছে, এই মহাভারতের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপ্তি, বৈচিত্র্য, বৈপরীত্য। এই প্রথম উপাদান হচ্ছে এত ব্যক্তিকে এক জায়গায় মহাভারতকার মেলাবেন। অনেক ঝোড়ো হওয়া, অনেক ভাঙা দরজার ভেতর দিয়ে মেলাবেন, অবশ্যই মেলাবেন। দ্বিতীয় লক্ষণ হচ্ছে মহাভারতকার সমানে ভরিয়ে গেছেন, তার লেখাকে ভরিয়ে গেছেন নানা উপাদানে। এইবার মহাভারতকার শেষে সেগুলো ভরিয়ে রাখা থেকে সরিয়ে যাবেন। এবং তৃতীয় যেটি, সেটি হচ্ছে মহাভারত তো আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ অনেক কাহিনী শোনালেন, কিন্তু তার ভেতর একটা অন্তর্লীন জিনিস আছে যেটা মহাভারতের রক্তের ভেতরে খেলা করে, তার নাম ছলনা। এই 3টি মূল উপাদান। আমি কিন্তু কেবল প্রথম উপাদানটির কথা বলছি, কেননা সময় নেই। প্রথম উপাদান হচ্ছে মেলানো। আমরা শুরু করছি এইটাই যে মৌসুল পর্বের একদম শেষ থেকে মহাভারত যেভাবে শুরু হচ্ছে, একদম মৌসুল পর্বের শেষে সেখানে অর্জুন বিধ্বস্ত হয়ে গেছেন একেবারে আবির দস্যুদের কাছে। তিনি ব্যাসদেবের কাছে এসে বলছেন, এ কি হলো? ব্যাসদেব বলছেন, কি, কেন? তো বলছে, এই যে যাদব বংশ শেষ হয়ে গেল, আমি এইভাবে পর্যদস্ত হলাম, এ কি হলো? ব্যাসদেব বললেন, সেটাই তো হওয়ার ছিল, সেটাই তো হওয়ার ছিল, তাই হয়েছে। কেন? কারণ কৃষ্ণ বাসুদেব সব জানতেন, তিনি এগুলো আটকাতে পারতেন, কিন্তু করেননি। তিনি মনে করেছেন এগুলো হওয়া উচিত, তাই হয়েছে। এ নিয়ে শোক প্রকাশ করার তো কিছু নেই। তোমরা কৃতকৃত্য হয়েছ, কৃতকৃত্য, তোমাদের কাজ হয়ে গেছে, অতএব সময় এসে গেছে, প্রস্তুত হও। এইটি হলো মৌসুল পর্বের একদম শেষ জিনিস। এবং এই শেষ জিনিসটাকে ধরে নিয়েই পরবর্তী পর্ব শুরু হচ্ছে মহাপ্রস্থানিকা পর্ব, যেখানে এই অর্জুন বলছেন যুধিষ্ঠিরকে গিয়ে, এসব কি শুনলাম? যুধিষ্ঠির তাকে বলছেন যে কালই সব জিনিসকে পাক করে, পচতি, এর বাংলা কি আমি জানি না। তো তুমি কি মনে করো অর্জুন? অর্জুন সেখানে একটা কথা বলছেন, কাল কালো ইতি ব্রুবান, সময় কালই কাল। কাল মানে সময়, কাল মানে সংহারক, কাল মানে নিয়ামক। এই কাল, এই দিয়ে কিন্তু আদি পর্বে শুরু হয়েছিল। কালই সব কথা বলে দেবে, কালই সব হিসেব মিটিয়ে দেবে। মহাভারতের শেষে হিসেব মেটাচ্ছেন মহাভারতকাল। এরপর তারা যুধিষ্ঠির প্রত্যেককে যে যার জায়গায় বসিয়ে রওনা দেবেন। কে কোথায় বসলেন? অর্জুনের পৌত্র পরীক্ষিত বসলেন সিংহাসনে, পাণ্ডব। রাজ্য চালাবেন কে? শাসনভার যুযুৎসু অর্থাৎ কৌরবের তরফ থেকে। আর দূরে কে বসে আছেন? এরা তো হস্তিনাপুরে বসলেন। ইন্দ্রপ্রস্থে কে? সেই যদু বংশের কৃষ্ণের পৌত্র বজ্র সেখানে বসে আছেন। অর্থাৎ কিন্তু সেই একই জিনিস যা শুরুতে হয়েছিল। যদু বংশের একজন, পাণ্ডবের একজন, সে কিন্তু সিংহাসনে বসে আছে, চালাচ্ছেন কিন্তু যুযুৎসু কৌরব। এবং তাদের টিচারকে কৃপাচার্য। এই ছবিটা বহু পুরনো, মিলিয়ে দিলেন আবার। এরপর তারা যাত্রা শুরু করবেন। তো যাত্রা শুরু করবেন, যাত্রায় কে আছে? কেউ নেই, একটা কুকুর আছে। কুকুর আবার উনি মেলাবেন। মহাভারতের আদি পর্বে জন্মেজয় যজ্ঞ শুরু করেছেন, সেখানে একটি কুকুর চলে আসে, কুকুর ছানা চলে আসে এবং তাকে মেরে ধরে বের করে দেওয়া হয়। তখন তার মা সেখানে আসে, এসে বলে যে কেন এরকমটা করা হলো? তার কারণ এ তো তোমাদের কোনো খাবারের মুখ দেয়নি, কিছু নষ্ট করেনি, তাহলে তোমরা একে এইভাবে মেরে তাড়াবে কেন? যদি এইভাবে মেরে তাড়িয়ে থাকো তাহলে পরে জেনে রাখো জন্মেজয়, তোমারও ওপর এইরকম হঠাৎ উৎকণ্ঠা এসে পড়বে, হঠাৎ করে এসে পড়বে।
হ্যাঁ এসে পড়েছিল জন্মেজয়ের ওপর সেই উৎকণ্ঠা, সেই উটের ডিবার মতো এসে পড়েছিল। এই দিয়ে শুরু আদি পর্ব। সেই কুকুর আবার ফিরে এলো শেষটায়, সেই সরমার সন্তান সারমেয় আবার এলো। মহাভারতকার তো মেলাবেন হিসেবটাকে। এরপর তারা যাত্রা শুরু করলেন। শুরুতেই কি করলেন? শুরুতেই যেটা করলেন, ঘরের আগুনটাকে জলে নিভিয়ে দিয়ে গেলেন। ঘরের আগুন হচ্ছে ঘরের রক্ষক, তাকে জলে নিভিয়ে দিলেন, জলে চুবিয়ে দিলেন। আগুনটাকে জলে চুবিয়ে দেওয়াটা তো বাইরের জিনিস, মনের সমস্ত আগুনগুলোকে জলে দিয়ে দিলেন। সব আগুন মনের জলে নিভিয়ে দিয়ে রওনা দিলেন। এইবার রওনা দেওয়ার পরে খানিক বাদে তাদের সামনে এসে দাঁড়াল কে? একজন উগ্রমূর্তি এক ব্যক্তি এসে বললেন, আমি অগ্নি, এই যে গান্ডীবটা ফেরত দাও, গান্ডীবটা এই জলে ফেলে দাও, লোহিত সাগরের জলে ফেলে দিয়ে চলে যাও অর্জুন। সবাই সব ফেলে দিয়ে চলে গেছে, তুমি যাওনি, তুমি গান্ডীব হাতে ধরে গেছো। বললেন যে শোনো, এই জিনিস তোমাকে দেয়া হয়েছিল খাণ্ডব দহনের সময়, কৃষ্ণকেও দেওয়া হয়েছিল তার সুদর্শন চক্র, তোমাকে দেওয়া হয়েছিল গান্ডীব, কাজ মিটে গেছে, সুদর্শন চক্র আমার কাছে চলে এসছে, গান্ডীব এখনো আসেনি, ফেলে দিয়ে যেতে হবে। কিছু এইভাবে নিয়ে যেতে পারে না। যুদ্ধের জন্য, প্রয়োজনের জন্য অস্ত্র দেওয়া হয়, মিটে গেলে ফেরত দিয়ে যেতে হয়। কোন অগ্নি? এই সেই অগ্নি যাকে দিয়ে আদি পর্ব শুরু হয়েছিল, যাকে দিয়ে সর্বসত্র শুরু হয়েছিল, সেই অগ্নি এখানে ব্যক্তি হিসেবে এলেন। শুরু তো হয়েছিল সেই আগুন দিয়ে, সেই আগুন আবার মিটিয়ে দিলেন। এরপর তারা যাত্রা শুরু করলেন। যাত্রার একটা অদ্ভুত প্যাটার্ন কি? পশ্চিম থেকে তারা গেলেন পূর্বে, পূর্ব থেকে গেলেন তারা দক্ষিণে, দক্ষিণ থেকে গেলেন আবার পশ্চিমে, তারপর উত্তর হিমালয়। তো যাত্রাটা কিরম হলো? যাত্রাটা হলো দক্ষিণাবর্ত। ভারতবর্ষের মানচিত্রকে যদি ফেলি সেখানে, এই দক্ষিণাবর্ত মানে কি? তারা তাদের জন্মভূমিকে দক্ষিণাবর্ত করে বরাবরের জন্য চলে যাচ্ছেন, আর ফিরবেন না, কখনো ফিরবেন না। এই হলো তাদের যাওয়া। এই যাওয়ার পথে আর কি ঘটল? আর কি মেলালেন তিনি? মেলালেন যখন যাওয়া শুরু হচ্ছে, এই একে 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 যেটা হচ্ছে সেটা হলো এক একজনের পতন। দ্রৌপদীর পতন, সহদেবের পতন, নকুলের পতন এবং সবশেষে অর্জুনের পতন। এই প্রত্যেকটা পতনের সাপেক্ষে ভীমের প্রশ্ন এবং যুধিষ্ঠিরের উত্তর। এই যুধিষ্ঠিরের উত্তরগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো এ কোন যুধিষ্ঠির? এরকম যুধিষ্ঠির তো আমরা চাইনি। দ্রৌপদী পড়ে গেলেন, তখন তাকে বলা হলো কেন পড়ে গেলেন? পড়ে তো যাবেনি, উনি অর্জুনকে ভালোবাসতেন, এটা দোষ, যার জন্য তার পতন। সহদেব পড়ে গেলেন, কেন পড়ে গেলেন? নিজেকে বড্ড জ্ঞানী ভাবত, সেই জন্য পড়ে গেলেন, এটা দোষ। নকুল পড়ে গেলেন, কেন পড়ে গেলেন? নিজেকে খুব সুন্দর ভাবত, সেটা দোষ। অর্জুন পড়ে গেলেন, কেন পড়ে গেলেন? তার কারণ সবচেয়ে বড় যোদ্ধা ভাবত, দোষ। ভীম পড়ে গেলেন, কেন পড়ে গেলেন? কেন আমি পড়ে গেলাম? বেশি খেতে, দোষ। এই জায়গায় যুধিষ্ঠির চলে যাচ্ছেন। এই যুধিষ্ঠির আমাদের চেনা যুধিষ্ঠির নয়। এরপর যুধিষ্ঠির একা হয়ে গেলেন, একদম একা। এই একা হয়ে যাওয়ার পরেই তার সামনে এলো ইন্দ্র, এসে বলল যে উঠে পড়ো, রথে উঠে পড়ো। তখন যুধিষ্ঠির বললেন না তো, না, আমার বউ পড়ে আছে, ভাইয়েরা পড়ে আছে, তাদের ছেড়ে আমি যাবো কোথায়? এই যুধিষ্ঠির ফিরে এলেন। এই যুধিষ্ঠিরকে আমরা চিনি, অতি সংবেদনশীল, অতি নরম মনের মানুষ। আমি তো যাব না। এবার সেখানে বললেন ওরা স্বর্গে চলে গেছে, ওরা আগে সব স্বর্গে চলে গেছে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। বললেন আমি কুকুর, এই যে কুকুরটা যাচ্ছে একে নিয়ে। বললেন না 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 না, কুকুর যাবে না। তখন সেই কুকুর তার নিজের পরিচয়টি দিলেন, দিয়ে কি বললেন? না, বললেন না। আগের বারে সেই সরোবরের তীরে দাঁড়িয়ে যেমন বলেছিলেন অহংতে জনকস্তাত, আমি তোমার বাবা, না বললেন না। বললেন অদ্ভুত একটা কথা, তুমি ঠিক তোমার বাপের মতোই হয়েছ, তোমার মেধায়, তোমার বুদ্ধিমত্তায়, তোমার দয়ায় তুমি তোমার বাবার মতোই হয়েছ। কোন বাবা? ধর্ম। ধর্মের তো কোনো পিতৃরূপ আমরা দেখিনি গোটা মহাভারতে, একবারও দেখিনি। এখানে যারা আছেন, যারা কবিতা চর্চা করেন, তারা সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই 3টি প্রশ্ন নিশ্চয়ই জানেন, যেখানে বলা হচ্ছে
শেষ প্রশ্নে ধর্মকে কখন অধর্ম বলে মনে হয় বলতো? সেখানে যুধিষ্ঠির বলছে, যখন ধর্ম বকের বেশে এসে মৃত্যুর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে। তো এই ধর্মের মুখই তো আমরা দেখেছি, পিতৃমুখ দেখিনি কখনো। তাহলে কোন মুখ দেখাচ্ছেন? জন্মদাতা পিতা নয়, বংশানুক্রমিক ভাবে যে সেই পিতা, অর্থাৎ সেই পাণ্ডু সবচেয়ে অবহেলিত সেই পিতা, তার স্বীকৃতি দিয়ে দেওয়া হলো সবশেষে, তুমি তোমার বাবার মতোই রয়েছ। এইভাবে মহাভারতের শেষ পর্বে সব কিছু একে 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 মেলাতে যান, এবং সবার শেষ মেলানোটা যেটা বলার পরিসর নেই, সেটা হচ্ছে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গিয়েছিলেন, যেটি আদ্যপান্ত ভুল। যুধিষ্ঠির আদৌ সশরীরে স্বর্গে যাননি, তিনি তাকে সমস্ত নশ্বর দেহটা ফেলে দিয়ে তবে স্বর্গে যেতে হয়েছিল। সেটা উনি বুঝলেন অনেক পরে যে ফেলে দিয়েই যেতে হবে। এটাও কিন্তু ওই গোল করে ঘুরিয়ে আসা একটা জিনিস, যেটা মহাভারতের একটি মূল লক্ষ্য, সেটা হচ্ছে ছলনা। মহাভারত যেখান থেকে আমি শুরু ধরি, সেটা যদি কদ্রুবিনাতার গল্প ধরি, সেখানে ছলনা। মহাভারত যদি আমি ধরি যে সমুদ্র মন্থন, সেটাও ছলনা। আমি যদি মহাভারত ধরি যে সত্যবতীর গর্ভে ব্যাসের জন্ম, সেটাও ছলনা। এমনকি আমি যদি ভীষ্মের জন্ম দেখি গঙ্গার কাছে, সেটাও ছলনা। সেই ছলনা দিয়ে যে শুরু, সেই ছলনা দিয়েই শেষ হলো মহাভারতটা। তবে সমস্ত ছলনাগুলো গ্রহণ করে নিলেন কে? যুধিষ্ঠির, কোনো উত্তর না করে। সেই জন্য তিনি স্বর্গে গিয়ে কোথায় কি বসলেন না বসলেন সেটা আমাদের জানার দরকার নেই। সমস্ত ছলনা শুয়ে তিনি অমৃতের এবং অনন্তের যে শান্তিটি পেয়েছেন, সেই রবীন্দ্রনাথের শেষ লেখা অনুযায়ী, যে পেরেছে সহিতে ছলনা সে পায় তোমার হাতে, লাস্ট লাইনটা ছিল হ্যাঁ, শান্তির অক্ষয় অধিকার। তিনি সেই শান্তির অক্ষয় অধিকারটা পেয়ে গেছেন। এরপর আমাদের কিছু চাওয়ার দরকার নেই। এত ছোটর মধ্যে আজকে সত্যি দুটো বক্তব্য, তিনটে বক্তব্য আমরা শুনলাম। মার্কেস নিয়ে প্রীতিদি অনেকবারের হৃদয়মথিত কথা, এবং তারপরে রঞ্জন দায়ের এত সামাপ, এত সুন্দর হইতে হলো। তো শেষে আমি শতবিশা সরকার ওকে ডাকছি। আমার কবিতা বলে দিয়েছি, শতবিশার একটা গান দিয়ে আমাদের আর 3:30-1:30টার মধ্যে শেষ করতে হবে। আচ্ছা, আমার একটা কবিতা আমি বলে দিচ্ছি। আমরা দুজন মিলতে পারি শুধুই স্বপ্নে, আমরা দুজন মিলতে পারি শুধুই স্বপ্নে, সেই কথাটা জানা। আমরা দুজন মিলতে পারি শুধুই স্বপ্নে, সেই কথাটা জানা। তোমার স্বপ্ন দেয়াল ভেঙে ফেলা, আমার স্বপ্ন ইট কুড়িয়ে আনা। আমাদের আজকের সন্ধ্যা শেষ হবে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এতটা সময় আমরা একসাথে সাহিত্য শিল্প অনুভূতিতে কাটাতে পারলাম। সবার অনুমতি নিয়ে আমি একটা বাংলা গান গাইছি, দিয়ে শেষ করব। গানটির গীতিকার শ্রীমতী মমতা সরকার, সুরকার শ্রী সুমন্ত সরকার। শরৎ শিশির ভেজে ভৈরবী ওই বাজে, শিউলি ছড়ানো পথে ফুল বনে। শরৎ শিশির ভেজে ভৈরবী ওই বাজে, শিউলি ছড়ানো পথে ফুল বনে। পারিজাত কেশর সৌরভ গাননে, মৌমাছি নাচে মৃদু পবন শানে। শরৎ শিশিরে ভেজে ভৈরবী ওই বাজে, শিউলি ছড়ানো পথে ফুল বনে। গগন ললাট খানি চন্দন সুবাসে, গন্ধ সুধা ঢালে আকুল
গগন ললাট খানি চন্দন সুবাসে গন্ধ সুধার ঢালে আকুল প্রাণে ব্যাকুল বাঁশি যেন সুর তোলে আন মনে আয় মাগো আয় হেথা মর তো পানে শরৎ শিশিরে ভিজে ভৈরবী ওই বাজে শিউলি ছড়ানো পথে ফুল বনে। শুভ বিজয়া সবাইকে আবার জানিয়ে শেষ করছি। বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা মা দুর্গাকে। তোমাকে খাওয়াবো আজ ননীলাল ঘোষের সন্দেশ, তোমার দু পায়ে দেব রাঙা জাবাল তার শিশি, আয়নায় তোমার মুখ দেখে যাব দিন রাত, আর তোমাকে জিজ্ঞেস করব ভেসে থাকা যদি এত সোজা, মাগো তুমি ডুবে যাবে কেন? আমার এই মুহূর্তে অন্য কিছু মাথায় আসছে না, এটা দুর্গা ভদ্র শেষ করছি। जय दुर्गे जय दुर्गे दुर्गति परिहारिणी जय दुर्गे दुर्गति परिहारिणी शुंभ विदारिणी मात भवानी आदिशक्ति परम स्वरूपिणी जग जननी चहुवेद बखानी जय दुर्गे दुर्गति परिहारिणी ब्रह्मा शिव हरि अर्चन कीनो ध्यान धरत सुर नर मुनि ज्ञानी जय दुर्गे दुर्गति परिहारिणी अष्टभुजा कर खड्ग विराजे सिंह सवार सकल वरदानी ब्रह्मानंद शरण में आए भव भय नाश करो महारानी जय दुर्गे दुर्गति परिहारिणी दुर्गे जय दुर्गे जय दुर्गे जय दुर्गे जय दुर्गे दुर्गति परिहारिणी जय दुर्गे दुर्गति परिहारिणी। আমি গান এত বুঝি না, কিন্তু আমি ও আমার ভাগ্নি বলে বলছি না, কিন্তু ও এত মানে আমার খুব আশা লাগে, সবাই আমাকে বলে যে ও কিন্তু মানে একদিন ফেমাস হবেই। এই আমি এই আশা, কিন্তু এত ভালো গায় ফেমাস তো জানি না, অনেক রকম মামা মা দুর্গার আশীর্বাদ সত্যি কথা। তো যাই হোক, আমি ধন্য যারা যারা এসেছেন এবং এতক্ষণ এতে কাটালেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ যারা যারা কবিতা বলেছেন, আবৃত্তি করেছেন এবং যারা ছাড়া হতেও না এতে
অনির্বাণ কুণ্ডু এবং সোমশুভ্র গঙ্গোপাধ্যায়, এরা দুজনই কিন্তু আয়োজক। আমার এখানে ভূমিকা ইভেন্ট ম্যানেজারের আগেই বলেছি যে আমি শুধু ওরাই বললাম কোঅর্ডিনেশনটা, এবং আমি একা সেখানে না, সেখানে মুখ্য ভূমিকা চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়ের ছিল। আমাদের আন্তরিক ধন্যবাদ হারুদাকে, হারু নস্কর, যিনি এই পুরো এই চারুবাসনার যিনি দায়িত্বে আছেন, উনি আমাদের এতটা বেশি সময় দিলেন, আমরা এতটা সময় পেলাম। আর আবার এরকম হবে। তো যারা আজকে পুরোটা দেখতে পারলেন না, তারা ওই ভাষা ও ভবিষ্যতের যে ইউটিউব চ্যানেল, সেখানে পুরোটা তোলা থাকলো। এটা একটা খুব ভালো জিনিস হলো, সেখানে ধরাও থাকবে, এটা একটা ওখানেও ধরা থাকবে।